শুরু করবেন? এই যে এটা ডেলিভারি ওকে। কম্পিটেন্সি। আচ্ছা, আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের এই মডিউলের, সেটা হচ্ছে ট্রেনিং ফ্যাসিলিটিস, যেটা কিনা অলরেডি আমাদের অনেকবার আলোচনা হয়েছে। ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো তো আমরা নিশ্চয়ই জানি না। আমাদের ট্রেনিং এর জন্য যে ফ্যাসিলিটিস গুলো হচ্ছে আমরা আগে অ্যারেঞ্জ করবো, এরপরে হচ্ছে কি ট্রেনিং শুরু করব। ট্রেনিং এর ফ্যাসিলিটিস গুলোর মধ্যে তো একটা পুরো ট্রেনিং ইনস্টিটিউশনে আপনার ট্রেনিং এর যে প্র্যাকটিক্যাল রুমটা আছে, ঠিক আছে, যে রিসোর্স গুলো, এই যে বিভিন্ন ধরনের যে জায়গাগুলো হচ্ছে যেখানে আমাদের ট্রেনিং পারপাজে যে এরিয়াগুলো ইউজ করা হবে, সেই এরিয়াগুলো এখানে কোন কোন এরিয়াগুলো হতে পারে, বা একটা ট্রেনিং সেন্টারে কোন কোন জিনিসগুলো হচ্ছে, কোন কোন ল্যাব থাকবে, কোন কোন রুমে কি কি কাজ হবে, এই রিলেটেড হচ্ছে আমাদের সেকশনগুলো আলাদা করা আছে এখানে। ট্রেনিং ফ্যাসিলিটিস এর মধ্যে আমরা তো জানি যে ট্রেনিং ফ্যাসিলিটিস যখন আমরা দিই কি কি লাগে আমাদের, বিভিন্ন ধরনের হ্যান্ডআউটস লাগবে, তারপর প্রজেক্টর লাগবে, কম্পিউটার লাগবে, মাল্টিমিডিয়া প্রজেক্টর তো অলরেডি এখানে বলেছি, ওভারহেড প্রজেক্টরও হতে পারে সেটা। তারপরে হচ্ছে আগে যেরকম হতো যে ডায়াগ্রামস, পোস্টার্স, এগুলো হচ্ছে ইউজ করা হতো। এখন তো আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডস ইউজ করি আমরা, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড তো থাকে। সো এগুলো দিয়েই হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো হচ্ছে আহ, দিয়ে থাকি। ট্রেনিং যখন কিনা হচ্ছে আমরা করাই, এগুলো না থাকলে এগুলোর থ্রুতেই কিন্তু আমরা আমাদের ট্রেনিংটা আসলে পরিচালনা করে থাকি। তো এখানে এই মডিউলে বেসিক্যালি আমাদের ডেলিভারির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকে এখানে সেই বিষয়গুলো দেয়া আছে, লাইক ব্ল্যাক বোর্ড অ্যান্ড হোয়াইট বোর্ড। যারা কিনা যেহেতু এখানে ধরাই হয়ে হচ্ছে যে যারা কিনা হচ্ছে একদমই জিনিসগুলো কখনো দেখেনি, তাদেরকে একটু দেখানো যে হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড কোনটাকে বলা হচ্ছে না হচ্ছে। সো এই রিলেটেড হচ্ছে কিছু টপিক আছে এখানে, যেহেতু আমরা সবাই জানি এই বিষয়গুলো নিয়ে, আমি আর এই জন্য লেন্দি করছি না এটা। ও স্যার বলেছিল ইয়ে করতে। আচ্ছা, পাওয়ার পয়েন্ট কি সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, এবং পাওয়ার পয়েন্ট স্লাইডের ক্ষেত্রে কিছু টিপস আছে। যেহেতু আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন, আমি বলেছিলাম যে আপনারা কিন্তু সেশন প্ল্যান 2 এর উপরে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। তো যেহেতু প্রেজেন্টেশনটা রেডি করবেন, এবং আমি আপনাদেরকে তখন প্রেজেন্টেশন স্লাইডটা কিভাবে হচ্ছে নিতে হয়, কিভাবে হচ্ছে তৈরি করবেন, কি কি থাকবে, ওটা দেখিয়ে দিব। আর ওইটা কিন্তু আমাদের আইসিটি একটা পার্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো তখন হচ্ছে ওইটা অ্যালাইন করে হচ্ছে আমি আপনাদেরকে ওই কাজগুলো কিছুটা দেখিয়ে দিব। যেহেতু কাজগুলো অনেক ব্রড আকারে আছে, আপনারা নিজেরাও জানেন যারা কিনা কম্পিউটার খুব ভালো জানেন বিষয়গুলো, পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপর হচ্ছে ওয়ার্ড, এগুলোর কাজ কিন্তু অনেক বেশি। বাট আমাদের, ম্যাম জি ম্যাম একটু সাউন্ডটা কম আসতেছে, একটু দেখেন তো। আমার সাউন্ড কি ক্লিয়ার? সবাইকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু জি স্লো ম্যাম, শোনা পাচ্ছি যাচ্ছে। ম্যাম। ক্লিয়ার শোনা যাচ্ছে। ম্যাম, সাউন্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় ম্যাম আপনার একটু সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি রিজয়েন করেন, হোপফুলি হয়ে যাবে, তারপর ঠিক মতো শুনতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আপনাদের আইসিটিতে যে তিনটা আমি বলেছি যে তিনটা বিষয়ের উপরে থাকবে, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এক্সেলের আপাতত আমাদের আহ, কাজ নেই, কিন্তু যারা আপনারা মানে ট্রেনার এবং অ্যাসেসর পার্টি কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা যেহেতু এখানে দুইটা প্রফেশনের জন্য আমরা ট্রেনিংটা করছি, তো এখানে আপনাদের এভিডেন্সগুলো কালেক্ট যে করা হচ্ছে, যেগুলো কিনা হচ্ছে আপনারা নিজেরা তৈরি করে দেন হচ্ছে আহ, এটা অ্যাসেসরদেরকে দিবেন, অর্থাৎ এটা আপনার কাজের প্রমাণ। তো ওই কাজগুলো যে আপনারা করতে পারছেন, সবাই অলরেডি এভিডেন্স তৈরি করছেন, তো এখানে
পাওয়ার পয়েন্টের কোনো কাজ তো নেই, এখানে কিন্তু সব হচ্ছে আপনাদের ওয়ার্ডের কাজ। ওই ওয়ার্ডের কাজগুলো করতে যেয়ে ছোটখাটো যে বিষয়গুলো থাকে, যেমন যখন কিনা সিবিএলএম এ হচ্ছে আপনারা যে বিষয়গুলো ম্যাক্সিমাম সবাই হচ্ছে জানে না, বেসিকটা তো আপনারা নিজেরাও সবাই জানেন। সো ওয়ার্ডের ক্ষেত্রে যেমন হচ্ছে যে সিবিএলএমটা যখন আপনারা তৈরি করবেন, তখন দেখা গেল হচ্ছে ওখানে আহ, কিভাবে হচ্ছে আপনারা সিবিএলএম এর ছবিগুলো দিবেন, ছবিগুলো কিভাবে দিলে হচ্ছে ওটা এক্সাক্ট জায়গাতে থাকবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি একটু পরে, মানে একবারে যখন কিনা আপনাদের শেষ হবে এভিডেন্স, তখন একটু আমি আলোচনা করে দিব। আর হচ্ছে মানে কিভাবে হচ্ছে ইয়েটা কলমটা ক্রিয়েট করতে হয়, রো ক্রিয়েট করতে হয়, এগুলো যদি কেউ না জানেন তাহলে আমাকে একটু বলেন, আমি হচ্ছে আপনাদেরকে আইসিটির ওই বিষয়গুলো একটু দেখিয়ে দিব ওয়ার্ডে। ওয়ার্ড তো গেল, যখন কিনা প্রেজেন্টেশন আপনারা করবেন, যেহেতু ওয়ার্ড গেল, এক্সেলের কোনো কাজ নেই আমি অলরেডি বলেছি। প্রেজেন্টেশনটা যখন আপনারা করবেন, প্রেজেন্টেশনটা আমি দেখিয়ে দেবো যে কিভাবে স্লাইডগুলো তৈরি করতে হয়। তো ওটা তো পরে দেখাবো। আজকে কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে, এই যেহেতু এটা স্লাইডের সঙ্গে আপনাদের ওই আইসিটি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিষয়টা, এটা যায় অ্যালাইন করে দিলাম এই জন্য যে আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, বা এই স্লাইডটা কেউ একটু মাথায় রাখবেন যে যখন আপনারা প্রেজেন্টেশন করবেন এই বিষয়গুলো যেন তখন আপনারা ঠিক মতন মাথায় রেখে প্রেজেন্টেশনটা তৈরি করেন। তো এখানে যে টিপস গুলো আছে প্রথমটা, কারণ এই রিলেটেড হচ্ছে প্রেজেন্টেশনের সময় আপনাদের কিছু জিনিস হচ্ছে কোশ্চেন করবে, দেখবে। সো এই জন্য হচ্ছে ধারণাটা এখনই নিয়ে নেন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে যখন কিনা আমরা যে স্লাইড তো বুঝি নাই যে এক একটা স্লাইড, কিন্তু এগুলো কিন্তু এক একটা স্লাইড। তো এই যে স্লাইডগুলো, এই স্লাইডগুলোর ক্ষেত্রে এখানে দেখেন প্রথম যে টিপসটা দেয়া, যে ডোন্ট ওভারলোড ইউর স্লাইডস টু মাচ উইথ টু মাচ টেক্সট অর ডাটা। এখন আমি জানি অনেকের কোশ্চেন হতে পারে, কনফিউজ হতে পারে না আপনারা। কনফিউশনটা কেন ক্রিয়েট হবে, যে আপনারা যেহেতু আমার স্লাইডগুলো দেখছেন, আপনাদের কাছে মনে হতে পারে ম্যাম তো হচ্ছে অনেক বেশি টেক্সট দেয়া আছে, তাহলে আমরাও দিতে পারি। বাট এটা কিন্তু টোটালি হচ্ছে আপনাদের সিবিএলএম থেকে অ্যালাইন করে করা। আর প্রেজেন্টেশন স্লাইড বেসিক্যালি এত বেশি ইয়ে দিয়ে হয় না, ঠিক আছে, এত বেশি টেক্সট থাকবে না। প্রেজেন্টেশন স্লাইডে সব সময় হচ্ছে মানে টেক্সট কম থাকবে, ছবিটা বেশি থাকবে, মানে ছবিটা যেন বেশি থাকে বা ছবিটা দিয়ে যেন সবকিছু বোঝানো যায়, টেক্সট কম থাকবে। তো এখানে এরকম স্লাইড হচ্ছে আমার দু একটা ইয়েতে আপনারা পাবেন। কিন্তু যখন কিনা আমরা স্লাইড গুলো তৈরি করি, যদি এটা প্রফেশনাল কোনো স্লাইড হতো, অবশ্যই আপনাদের কোর্সটা প্রফেশনাল, কিন্তু এখানে যেহেতু ওই যে সিবিএলএমটা রাখা লাগে, স্লাইডের জন্য আমি বাড়াইনি, ঠিক আছে, একটা স্লাইডের মধ্যে অনেক টপিক রেখে দিয়েছি। তো যেমন এটা একটু দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অনেক বেশি টেক্সট দিয়া এখানে, এত কিন্তু না, ঠিক আছে। আবার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেয়া আছে, এটা দিয়েও কিন্তু অনেকটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে আমাদের এখন টপিক কি নিয়ে আলোচনা হচ্ছে। আর যখন কিনা আমি আপনাদেরকে টেক্সটটা পড়াবো, তখন কিন্তু আপনারা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে ওটা দিয়ে কিছুটা ধারণা করা যায় কিন্তু। তো প্রেজেন্টেশন স্লাইডগুলো হচ্ছে তৈরি এমনভাবে করতে হবে যেন ওখানে যেন টেক্সট ঠাসাঠাসি করে না দেন, এবং ছবি যেটা দিবেন সে ছবিটা যেন ক্লিয়ার থাকে, ছবিটা দেখে যেন বোঝা যায় যে আপনার এখন কোন টপিক নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আপনার সামনে যে ভিউয়ার্সরা আছে, যাদের জন্য এই ইয়েটা তৈরি করেছেন প্রেজেন্টেশনটা, সে যেন ক্লিয়ারলি বুঝতে পারে যে এই স্লাইডে এখন কি আলোচনা হতে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়টা। তো এখানে যখন কিনা আপনারা এই স্লাইড তৈরি করবেন, এই যে জিনিসটা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের স্লাইড কিন্তু 8টা বা 9টা হবে, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে স্লাইডে সুন্দর করে ছবি দিবেন এবং শুধুমাত্র টু দ্য পয়েন্ট বুলেট পয়েন্ট গুলো দিয়ে হবে। ফর এক্সাম্পল আমার এখানে এটা দরকার ছিল না, এটা দরকার নেই। একটু স্যার আমি একটা জিনিস এটা একটু বুঝিয়ে নিই, হ্যাঁ, ধরেন হচ্ছে এইটা যদি আমি দিই, তাও এখান থেকে একদম টু দ্য পয়েন্টে লেখা লাগতো, তাহলে এটা পারফেক্ট একটা স্লাইড হতো। কিন্তু যেহেতু আমি এটা মানে আপনাদের সিভিলের সঙ্গে অ্যালাইন করে করেছি, সো আমার এই জন্য রাখা লেগেছে। আচ্ছা, এটা গেল প্রথম পয়েন্ট। স্যার যে কিনা কিছু বলতে চাচ্ছেন বলেন স্যার, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা মেবি, আচ্ছা
Second point, use clear simple visuals, don't confuse your learners. ভিজুয়ালটা এমন হবে যেন হচ্ছে এটা ক্লিয়ার থাকে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে এই যে আমার যে একটা ছবি আছে, ছবিটা দেখে একটু ক্লিয়ারলি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই টপিকটা হচ্ছে কি ওই যে স্লাইডের বিষয়টা নিয়ে, যেহেতু স্লাইডের কথা বলা হচ্ছে এখানে, যে স্লাইড গুলো হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো কিভাবে তৈরি করলে হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমাদের ভিউয়ার্সদের জন্য বুঝতে সুবিধা হবে, তো বেনিফিট গুলো কি, টিপস গুলো কি হতে পারে স্লাইড গুলো তৈরি করার ক্ষেত্রে। তো আমি এখানে কিন্তু স্লাইডের জাস্ট একটা ছবি রেখে মানে টপিকটা কন্টেন্টটা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তো এরকম হচ্ছে এমন কিছু ছবি দিবেন যেটা দিয়ে যেন ক্লিয়ারলি দেখে বোঝা যায় যে আপনার সামনে যে ভিউয়ার্স আছে বা লার্নার যারা বসে আছে তারা যেন ওই টপিকটা থেকে আইডিয়া করতে পারে যে এখন কি নিয়ে আলোচনা হবে। এমন কিছু যেন না দিই যেটা দিয়ে কনফিউজ হয়ে যাবে, তাদেরকে বেশি কনফিউজ করা যাবে না। দেন হচ্ছে টু মাচ টেক্সট মেক্স দ্য স্লাইড আনরিডেবল। অনেক বেশি টেক্সট যখন আমরা দিচ্ছি তখন হচ্ছে কিন্তু ওটা পড়ার যোগ্যতা হারিয়ে ফেলে, ওটা কিন্তু আর পড়ার কোনো রকম কোনো ইয়ে থাকে। ওখানে নর্মালি একটা জিনিস চিন্তা করেন আপনারা, যখন কিনা এখন একটা কোর্স রিলেটেড এখানে স্লাইডগুলো দেখছেন, এখন আমি এত বেশি টেক্সট দিয়ে রেখেছি, অনেকে কিন্তু উপরের প্যারাটাকে ফলোই করছেন না, কিন্তু তারা হয়তো বা দেখছেন হচ্ছে আমি বুলেটগুলো যেগুলো বলছি সে বুলেটগুলোর দিকে তাকাচ্ছেন, তাই না? তার মানে হচ্ছে আমার কিন্তু এটুকু রাখলেই যথেষ্ট ছিল। ওই যে উপরের যে বেনিফিটস অফ পাওয়ার পয়েন্ট স্লাইডের যে প্যারাটুকু রেখেছি ওটুকু না রাখলেই হয়। এত বেশি টেক্সট রেখেছি যেটা কিনা হচ্ছে সবাই কিন্তু পড়তে চাবে না, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আপনারা যখন কিনা স্লাইড তৈরি করবেন এত বেশি টেক্সট দিবেন না, কম টেক্সট এবং সুন্দর একটা ছবি। এরপরে খুবই ইম্পর্টেন্ট, ফন্ট সাইজ মাস্ট বি লার্জ ইনাফ টু বি ইজিলি রিড। এতটা ফন্ট সাইজটা যেন এতটা বড় হয় যেটা দিয়ে যেন ইজিলি পড়া বোঝা যায়, অক্ষরগুলো যেন বোঝা যায় ক্লিয়ারলি। সেই সাইজটা কি হতে পারে, আমরা যে ভেতরের যে টপিকটা, ভেতরে যে কন্টেন্ট গুলো থাকবে, ডিটেলস থাকবে, সেটা যেন অবশ্যই 28 হয়, 28 হয় এবং বোল্ড করা থাকবে। আর বাইরে যখন হেডিংটা আমরা লিখে থাকি, দেখেন এই হেডিং গুলো, এগুলোকে বলা হচ্ছে হেডিং, এই হেডিং গুলো থাকবে হচ্ছে বুলেটে, এবং অবশ্যই যেন হচ্ছে 34 সাইজ হয় হেডিংটা। আর ভেতরে লেখা বলতে এই যেটা অর্থাৎ টপিকের যে ডিটেলসটা আছে এটা যেন 28 হয়, ঠিক আছে? সো আপনারা যখন করবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এটা জিজ্ঞাসাও করে যে সিবিএলএম, আচ্ছা এই জিনিসটা কোথা থেকে আসলো, এটা কিন্তু আপনাদের সিবিএলএম ই আছে, সিবিএলএম এর বাইরে থেকে নিয়ে আসেন আপনারা, ঠিক আছে? সো এখানে ওই জিনিসটা তখন মাথায় রাখবেন যে আপনার এখানে যেমন এটা দেখেন, এখানে আমার ভেতরে লেখা কিন্তু এই যে 28 আছে বডিটা, ঠিক আছে? এখন হেডিং, হেডিং হচ্ছে 32 আছে এবং এটা বোল্ড করা আছে। এই জিনিসটা হচ্ছে আপনাদের ওই স্লাইডে বলা আছে। স্লাইডগুলো হচ্ছে বেসিক্যালি এরকম হবে। আমি তো একটা দেখালাম, ম্যাক্সিমাম স্লাইড হচ্ছে এরকমই হওয়া উচিত। ওই কিন্তু আমি বললাম যে এটা যেহেতু আমার আপনাদের সিবিএলএম কে অ্যালাইন করে পড়া লেগেছে, এই জন্য হচ্ছে এক্সেসিভ ইয়ে দেওয়া হয়ে গেছে টেক্সট। আচ্ছা, দেন কি বলছে যে ইউজ কন্ট্রাস্ট লাইট অন ডার্ক অর ডার্ক অন লাইট। এমন মানে কন্ট্রাস্টটা যেন ঠিক থাকে, এমন একটা মানে লাইট থেকে ডার্ক হচ্ছে বা ডার্ক থেকে লাইট হচ্ছে, ঠিক আছে? এরকম যেন হয়, ঠিক আছে? কন্ট্রাস্টটা যেন ঠিক থাকে, বেশি যেন হচ্ছে খুব বেশি লাইট যেন না হয় তার চোখে লাগে, ওভাবে করা যাবে না। আর গ্রাফিক্স শুড মেক আ কি কনসেপ্ট ক্লিয়ার। আপনাকে আপনি যে ধরনের জিনিসগুলো দিচ্ছেন না কেন, ঠিক আছে, ওইগুলো যেন কোনোভাবে এমন যেন না হয় যে আপনার সামনে যে লার্নাররা আছে, ঠিক আছে, তার কিছু বুঝতে পারছে না। আপনি এত কষ্ট করে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন কেন? জাস্ট বিকজ অফ আপনি যেন তাদেরকে বোঝাতে পারেন, তাদেরকে দেখিয়ে সে ক্লিয়ার কনসেপ্টটা যেন দিতে পারেন। যদি এরকম না হয় তাহলে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো আপনারা তৈরি করছেন সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো আমরা যখন কিনা
প্রেজেন্টেশনটা তৈরি করব তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবো এবং এই জিনিসগুলো আমরা একটু মনেও রাখবো। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করে আসছো। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। এবার হচ্ছে আপনি স্লাইড রেডি করে ফেললেন, সেই স্লাইডগুলো যখন রেডি করে ফেললেন, এখন কি আপনার প্রেজেন্টেশনটা দেওয়ার সময় এসে গেল। আপনার প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে যখন দিবেন তখন দেখেন এই টিপসগুলো মাথায় রাখবেন। প্রিপারেশন ইজ এসেনশিয়াল। যে প্রেজেন্টেশন আপনি তৈরি করেছেন অবশ্যই যেন আপনি প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস না করলে কি ওই প্র্যাকটিসটাই তো আমরা ফিজিক্যাল সেশনে করবো। ঠিক আছে, সো এই জন্যই বলছে প্রিপারেশন হচ্ছে এখানে এসেনশিয়াল। প্রিপারেশনটা যেন আমরা নিয়ে নিই। প্রথমেই যদি হচ্ছে প্রথম দিনই একবারই হচ্ছে আমি শুধু স্লাইডটা রেডি করলাম আর সামনে দাঁড়ায় গেলাম, তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, অ্যারাইভ আর্লি। অবশ্যই হচ্ছে যে কোনো যখনই যেখানে আপনারা প্রেজেন্টেশন দেন না কেন, এখন যেহেতু আমরা অ্যাসেসমেন্টের কথা চিন্তা করছি, অবশ্যই সকাল সকাল আগে আগে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পরে যেখানে আপনারা অলরেডি অ্যাসেসমেন্ট দিবেন, যে জায়গাটায় হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা দেয়া লাগবে, দিবেন দাঁড়িয়ে সেদিনকে, ওই জায়গায় দাঁড়িয়ে একবার একটু প্র্যাকটিস করবেন, একটু দাঁড়াবেন, হাঁটাচলা করবেন। তাহলে কি আপনি কমফোর্টেবল ফিল করবেন। যখন কিনা আপনি আপনার অ্যাসেসমেন্টের সময় প্রেজেন্টেশনটা দেবেন তখন আপনার আর সেরকম কোনো কি বলে মানে ওই যে আপনি একটু মানে একটা সংকোচ কাজ করে না, ওই জিনিসটা থাকবে না। যদি আপনি আগে পৌঁছে যে আগে ওখানে দাঁড়িয়ে একবার একটু দেখে নেন, প্র্যাকটিস করে নেন, যেখানে দাঁড়িয়ে কিনা আপনি প্রেজেন্টেশনটা দিবেন সবার সামনে, তখন কমফোর্টেবল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি বলছে দেখেন, যে পজিশন দ্য প্রজেক্টর সেফলি অ্যান্ড সো এভরিওয়ান ক্যান সি। অবশ্যই প্রজেক্টরটা কোন দিকে থাকবে না খেয়াল করবেন। প্রজেক্টর যেদিকে আছে আপনি তার থেকে দূরে দাঁড়িয়ে আছেন যেন। আর একটা জিনিস মাথায় রাখবে, প্রেজেন্টেশনের সামনে দিয়ে অর্থাৎ স্লাইড যখন চলছে ওটা সামনে দিয়ে কেউ যাওয়া আসা করবেন না। আর যে প্রেজেন্টার নিজে অর্থাৎ আপনি নিজেই তো প্রেজেন্টার ওই দিনকে, আপনি তো অবশ্যই যেন স্লাইডের সামনে না যান, খেয়াল করবেন। স্লাইডের অবশ্যই একটা সাইডে দাঁড়িয়ে আপনি প্রেজেন্টেশনটা দিবেন। আপনার পজিশন কিন্তু অনেক ম্যাটার করে। ওগুলো যখন ফিজিক্যাল সেশন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে এই জিনিসগুলো মাথায় রাখবেন। মেক অ্যাবসলিউটলি শিওর দ্য প্রেজেন্টেশন ইজ ওয়ার্কিং কারেক্টলি অ্যান্ড ট্রায়াল দ্য ইউজ অফ আ রিমোট। আপনার কিন্তু মাথায় রাখতে হবে যেন আপনার প্রেজেন্টেশন ঠিক মতন হচ্ছে কিনা, এবং রিমোটটা আমাদের হাতে থাকে না স্লাইডগুলো চেঞ্জ করার জন্য, ওটাকে আগে ট্রায়াল দিয়ে নেবেন সো দ্যাট আপনার জন্য ইজি হবে। ওকে, স্ট্যান্ড টু ওয়ান সাইড। অবশ্যই দাঁড়াবেন একটা সাইডে, অলরেডি বললাম। এনকারেজ পার্টিসিপেশন ডিউরিং দ্য প্রেজেন্টেশন অ্যান্ড প্রোভাইড সাম ফলো আপ অ্যাক্টিভিটি। অবশ্যই প্রেজেন্টেশন যখন চলবে, ঠিক আছে, তো চেষ্টা করবেন হচ্ছে যে আমরা অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার পরে, এটা আমাকে একজন অনেক সিনিয়র একজন পার্সন বলেছিল যে আমরা যখন প্রেজেন্টেশন দিই তো তখন প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে চেষ্টা করবেন হচ্ছে আপনার ভিউয়ার্সদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া, এবং সে স্যার হচ্ছে নেয় সবসময়। উনি ইভেন আমাকে দেখিয়েছিল যে একটা প্রেজেন্টেশনের উপরে ধরেন এই সেম প্রেজেন্টেশনটা আমি প্রত্যেকবার দিচ্ছি, কিন্তু কোনোবার না কোনোবার আমার ডেলিভারির কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে। তো তখন উনি বললো যে আমাকে যে প্রত্যেকবার যখন আপনি প্রেজেন্টেশন দিবেন, এটা তো যেহেতু আমার সেশন করা লাগছে রেগুলার বেসিসে, একটা পর একটা ব্যাচ হচ্ছে, আমি অবশ্যই ব্যাচ শেষে একটা ফিডব্যাক নিই সবার কাছ থেকে। তো উনি আমাকে দেখাচ্ছিল যে ওই প্রেজেন্টেশন শেষে হচ্ছে উনি একটা ফিডব্যাক নেন। ধরেন হচ্ছে যে কিছু কাজ করতে দেয় তাদেরকে, কাজ টাজ করতে দিলে তারা যে কি শিখলো সেটা সে বুঝতে পারলো, এবং তখন একটা ফিডব্যাক ফর্ম দিয়ে দেয়, দিয়ে তাদেরকে পার্সেন্টেজ দিতে বলে যে তার এই প্রেজেন্টেশনের উপরে তাদের কোনো কিছু বলা লাগবে কিনা, মানে বিষয়টা হচ্ছে তাকে তার কি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা। তো উনি আমাকে একবার বলেছিল যে প্রথম যখন দিয়েছিল ওই সেম প্রেজেন্টেশনে ওনার প্রথম মার্কিং ছিল হচ্ছে 85%, পরে সেটা বাড়তে বাড়তে রিসেন্ট যখন দিয়েছে তখন হচ্ছে 96%-এ ছিল। তো উনি আমাকে বলছিল যে এটা হচ্ছে আমার এত বছরে ওই সেম প্রেজেন্টেশনের উপরেই ইমপ্রুভমেন্টের ধাপ।
ওই কোথায় 86% থেকে ওটা একটু একটু করে বাড়তে বাড়তে সেটা 95% এসেছে। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে সবসময় চেষ্টা করতে হয় ওই ফিডব্যাকটা নেওয়া। আর আপনার যে সামনে যে লার্নাররা থাকবে চেষ্টা করবেন হচ্ছে যে তারা যে সেশনে কি শিখলো তাদেরকে হচ্ছে আমরা যেন এনকারেজ করি। ঠিক আছে, কিছু অ্যাক্টিভিটি দিব, অ্যাক্টিভিটি দেওয়ার পরে তাদেরকে বলবো হচ্ছে যে এখানে মানে ওইভাবে যেন তারা পার্টিসিপেট করে। তাহলে কি আপনি তাহলে বুঝতে পারবেন যে তাদেরকে যে এতক্ষণ শেখালেন তারা কি শিখলো, আর একটা ফিডব্যাকও নিয়ে নেবেন সো দ্যাট আপনি আপনার ইমপ্রুভমেন্টটা জানতে পারলেন। ঠিক আছে, আচ্ছা, যদি সবসময় আপনারা মনে করেন যে আমি যেভাবে দিচ্ছি এটাই পারফেক্ট, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এটা কিন্তু মনে রাখবেন, সবসময় অপোজিট সাইডের মানুষটা যখন কিনা আপনাকে ফিডব্যাক দিচ্ছে ওটা সবসময় চেষ্টা করবেন হচ্ছে ইজিলি নেওয়ার। যখন আপনি ইজিলি নিবেন তখনই আপনার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এই দুটা টপিক ছিল খুব ইম্পর্টেন্ট। এর পরেরগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নেই আপনাদের এই সেশনের জন্য। এগুলো হচ্ছে আপনারা পরে দেখে নিয়েন। আমি তো স্লাইড তো দিয়েছি আই গেস। স্লাইডটা কি দেওয়া হয়েছে? না ম্যাম, এই স্লাইডটা দেননি। শিওর? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি আগের সেশনে। ম্যাম দেওয়া হয়েছে, আমি পাইছি। দেওয়া হয়েছে। সো একটু স্যার আপনি গ্রুপে একটু দেখে নেন, দেয়া আছে, আর নিয়ে নেন। আচ্ছা, ওভারহেড প্রজেক্টর আমরা চিনি, রাইট? সো এখানে অলরেডি ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে তেমন কিছু আর নেই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা আমার, এটা খুবই ইম্পর্টেন্ট। একটু দাঁড়ান দেখে আসি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন। এটা কি এর আগের দিন বুঝিয়েছিলাম নাকি যে ডিফারেন্ট লার্নিং স্টাইলস? এটা কি আগের মডিউলে ছিল? দেখিয়েছিলাম কি, মনে আছে কারো? মনে পড়ে না ম্যাম। আচ্ছা, না অসুবিধা নাই স্যার, আমার মাঝে মনে হচ্ছিল বুঝালাম কি আগের সেশন। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। এটা পড়লাম। না না, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিচ্ছি কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ডিফারেন্ট লার্নিং স্টাইলস। আমরা ওই যে সেশন নিতে গেলে লার্নিং স্ট্র্যাটেজি মনে আছে আপনারা ডেলিভারি প্ল্যানে দিয়েছেন না? স্ট্র্যাটেজিগুলো কোন কোন স্ট্র্যাটেজির থ্রুতে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকবো। তো ওই স্ট্র্যাটেজি, হ্যাঁ ওখানে স্ট্র্যাটেজিগুলো দেয়া আছে, বাট লার্নিং স্টাইলটা কি আপনাকে কিন্তু লার্নিং স্টাইলটা ফলো করা লাগবে। লার্নিং স্টাইলটা কি আপনার পড়ানোর যে স্টাইল, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সামনে যে লার্নাররা আছে না, সামনের লার্নাররা কিভাবে বুঝতে পারে। আর সিবিটিতে তো মাস্ট বি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একজন ট্রেনার এবং আপনার কাজ হচ্ছে আপনার সামনে যে ভিউয়ার্সরা অর্থাৎ আপনার যে লার্নাররা আছে, লার্নার হোক ট্রেনি হোক, তারা এক একজন কিন্তু এক এক রকম ভাবে বোঝে। অর্থাৎ আমাদের সিবিটিএস সেশনে কিন্তু হচ্ছে সব সেম এজ থাকে না কিন্তু। দেখবেন আপনারাও যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ হচ্ছেন অনেক জুনিয়র, কেউ হচ্ছে মিডল এজ, কেউ হচ্ছে অনেক সিনিয়র পার্সন হবেন, অনেক দিনের এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনারা এখন এসেছেন হচ্ছে এই ট্রেনিংটা নিতে, হতে পারে না? তার মানে এই যে 3 ধরন বা 4 ধরনের মানুষ যখন হচ্ছে আমার সেশনে আছে, এক একজন কিন্তু এক একভাবে বুঝে। তো একজন ট্রেনার হচ্ছে অবশ্যই এই যে ওই লার্নারের উপর ভিত্তি করে তার লার্নিং স্টাইলটা চেঞ্জ করবে, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমটা কি বলছে যে ভিজুয়ালস। ধরেন আপনার সেশনে যে লার্নাররা আছে তারা কিন্তু ভিজুয়াল, অর্থাৎ কোনো কিছু যদি আপনি আপনার স্লাইডে চার্টস রাখেন, কোনো গ্রাফস রাখেন, কোনো পিকচার রাখেন, ওগুলো দেখেই কিন্তু আপনার ওই টপিক সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হবে। সো এই জন্য এমন এমন কিছু হচ্ছে স্লাইডে রাখতে হবে যেটা দিয়ে যেন সে টপিকটাকে মনে রাখতে পারে। তার মানে দেখে যে মনে রাখতে পারছে, আপনার লার্নারদের মধ্যে যে কিনা হচ্ছে দেখে সবচেয়ে বেশি মনে রাখতে পারে, তার জন্য আপনাকে প্রেজেন্টেশন এইভাবেই তৈরি করা লাগবে যেন সে দেখে মনে রাখতে পারে, মনে করতে পারে যে এই টপিকটা নিয়ে আলোচনা করেছিল। এই টপিকটার জন্য অর্থাৎ লার্নিং স্টাইলের জন্য, লার্নিং স্টাইল 4টা, তাহলে এই 4টার মধ্যে কি কি আছে এটা আছে, ছবিটা দিয়ে যেন সে মনে রাখতে পারে। আই থিঙ্ক এখানে যে স্লাইডটা দেওয়া আছে এটা কোয়াইট আই থিঙ্ক আপনাদের জন্য ইজি হবে। আমি একটু বলে দিই, এটা একটা শর্ট ফর্ম আছে। এই যে VARK দেখছেন না,
ডিফারেন্ট লার্নিং স্টাইলের মধ্যে এই টপিকটা সবার আগে মনে রাখেন। লার্নিং স্টাইল 4 ধরনের। লার্নিং স্টাইল কি? 4 ধরনের, এবং এটাকে কি ওয়ার্ক বলা হয়। ওয়ার্ক কোশ্চেনে যদি আসে ওয়ার্ক কি, VARK, ওয়ার্ক ফর, অর্থাৎ V ফর ভিজুয়াল, A ফর অডিটরি, R ফর রিডিং, K ফর কাইনেস্থেটিক। ওয়ার্কের A দ্বারা কি বুঝেন, ওয়ার্কের V দ্বারা কি বুঝেন, তখন হচ্ছে এই ভিজুয়াল লিখে, যেভাবে কিনা আমি বললাম যে ভিজুয়ালে কি বোঝাচ্ছে, যে কোনো একটা এমন কোনো ছবি দিবেন যে ছবির থ্রুতে কি লার্নার দেখে বুঝতে পারে যে আমার এই টপিকটাতে কোন, মানে ওই ছবিটা মনে করেই সে মনে করবে যে আমার এই টপিকটা ছিল হচ্ছে এরকম একটা টপিক যেখানে কিনা হচ্ছে ছবিটা এরকম দেওয়া ছিল। তার যেন ওই ভিজুয়ালটা, ওই যে ছবিটা থ্রুতে সে যেন মনে করতে পারে, দেখে যেন মনে করতে পারে। এরপরে কি বলছে যে অডিটরিটা কি? শুনে। দেখুন অনেকে হচ্ছে ট্রেনার যখন বলছে ওই কথাটাই তার সবচেয়ে বেশি মনে থাকে। যেমন আমার লাস্ট ব্যাচের একজন ট্রেনি ছিল, উনি শুধুমাত্র আমি যা বলছি ওইটাই তার মনে থাকে, উনি কোনোভাবে না শুনলে ওই জিনিসটা সে মনে রাখতে পারে না। তার মানে সে হচ্ছে ওই লার্নারদের মধ্যে পড়বে যারা কিনা হচ্ছে অডিটরি, অর্থাৎ আপনি কোনো জিনিস পড়ছেন, পড়ে কোনো এক্সাম্পল দিলেন, সেটা সে মনে রাখতে পারছে। এখন যদি আপনি তাকে কোনো কিছু দেখান, কিছু মনে রাখতে পারবে না। তাকে যদি পড়তে বলেন, সে মনে রাখতে পারবে না, বিকজ তার স্টাইল কি, তাকে যখন আপনি শেখাচ্ছেন তখন আপনি যেভাবে বলবেন সেটাই সে মনে রাখবে। তো আপনাকে কিন্তু সেভাবে বলার ওয়ে খুঁজে বের করতে হবে যেটা দিয়ে যেন আপনার ওই লার্নার ইজিলি বুঝতে পারে। ঠিক আছে? তার মানে উদাহরণগুলো হচ্ছে এমন সহজভাবে দিতে হবে যেন ওইটা সে শুনে মনে রাখতে পারে। রিডিং এন্ড রাইটিং কি দেখেন, যে কিনা হচ্ছে পড়বে এবং লিখবে। একটা সময় আমি ছিলাম, আমার পড়ার সাথে সাথে আমার লেখা লাগতো, আমি পড়ে পড়ে লিখে লিখে হচ্ছে মুখস্থ রাখতাম। রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ আপনি পড়বেন এবং সাথে সাথে সেটা লিখবেন, নোট নেবেন। যে মুহূর্তে, স্টিল আমার এই অভ্যাসটা এখনো আছে, মানে আমি পড়ার পরে আমি না লিখলে ওটা আমার মনে থাকে না। একবার লেখা হয়ে গেলে, যেমন আমার ম্যাক্সিমাম সময় এখন যেটা হয়, আমি অনেকে নাম মনে রাখতে পারি না। রিজন বিহাইন্ড দিস, যে আমি ওই নামটা যতক্ষণ না দেখি আমার মনে থাকে না। যেমন আপনাদের এখানে এই জন্য ম্যাক্সিমাম সময় বলি না যে আপনারা নামগুলো হচ্ছে রিনেম করবেন, করে হচ্ছে নিজেদের নামগুলো দিবেন। আমি ওই নামগুলো দিয়েই অনেককে মনে রাখি। তো দেখা গিয়েছে যে ওইটার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আমি যখন দেখি তখন সাথে সাথে ওই যে লেখাটা আছে না, লেখাটাই আমার মাথায় গেঁথে যায়। অনেক সময় অনেকের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু তার ছবি দিয়ে হচ্ছে আমি বাইরে যখন দেখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওনাকে আমি এখানে দেখেছিলাম। আর ছবিটা কোথায় পেলাম? ওই যে মেইল অ্যাড্রেসের উপরে যে ছবিটা দেওয়া আছে না, ছবিটা দেখে। তো এই জন্য হচ্ছে আপনি যখন মানে আপনি যখন কিনা হচ্ছে কোনো কিছু পড়বেন, সাথে সাথে লিখে ফেলবেন। এভাবে যখন যে লার্নাররা কিনা হচ্ছে পড়া মনে রাখতে পারে, তাদের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেশনে তাদেরকে বলতে হবে আপনি লিখে নেন, আমি যে পয়েন্টগুলো বলছি এটা সাথে সাথে লেখেন, দেখবেন সে সবচেয়ে বেশি ভালোভাবে মনে রাখতে পারবে। এখন আসেন কাইনেস্থেটিক। কাইনেস্থেটিকটা কি? হাতে কলমে শেখা। হাতে কলমে শেখা মানে হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং যেটাকে বলে, অর্থাৎ আপনাকে আমি যা পড়াচ্ছি তা হচ্ছে আপনাকে যখন কিনা কাজ করাবো তখনই আপনার ভালো মনে থাকবে। ফর এক্সাম্পল, আপনাদের সেশন প্ল্যান নিয়ে যখন কিনা সেশন প্ল্যান করালাম, ঠিক আছে, তার আগেই কি হচ্ছে সেশন প্ল্যানের টপিক নিয়ে আলোচনা হয়ে গিয়েছে না? তার মানে যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু অনেকের মনে নেই, কিন্তু যে মুহূর্তে সেশন প্ল্যানটা করালাম দেখবেন ম্যাক্সিমামের কিন্তু মনে, মানে বিষয়গুলো বুঝে গিয়েছে। ম্যাক্সিমাম কিন্তু ওই সেশন প্ল্যানটা ভুলবে না। কারণ কি? ওটা হ্যান্ডস অন ট্রেনিং ছিল, অর্থাৎ আমি আপনাদেরকে হাতে কলমে কিভাবে হচ্ছে মানে ওটা করতে হয় ওটা দেখিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আপনাদের ওই সেশন প্ল্যান সম্পর্কে আলোচনা করা হয়ে গিয়েছে। যখন আমি করে দেখালাম তখন আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে? এরকম অনেক সময় যেটা হয় না, যে আপনি কোনো একটা কাজ আপনাকে হাতে কলমে শেখানো হলো, কেমন আপনি কি বলবো, অনলাইনে সেশনে কেক বানানো শিখেছেন, যখন কিনা আপনি বাসায় সেটা বানালেন নিজে,
দেখবেন ওইটাতে কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালোভাবে আপনি শিখলেন, কারণ ওখানে কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো আপনি নিজে সেটাকে সলভ করেছেন, তারপরে কাজটা শেষ করলেন, এবং একটা কমপ্লিট প্রোডাক্ট যখন তৈরি হলো তখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনি প্রসেসটা জানেন যে কিভাবে তৈরি করতে হয়, কারণ অনলাইন থেকে আপনি ওটা শিখেছেন। আপনি অনলাইন থেকে শেখার পরে যদি সেটা না করতেন, মনে রাখতে পারতেন না, ওই টেকনিকগুলো আপনার মাথায় থাকতো না। কিন্তু যখন কিনা আপনি ওটা শিখে নিজে যখন প্র্যাকটিস করলেন এবং বারবার সেটা প্র্যাকটিস করতে থাকলেন, সবচেয়ে বেশি ভালো আপনি শিখবেন। ওই জায়গাটাতে অন্য কেউ আপনাকে মানে বিট করতে পারবে না, কারণ আপনি এতবার প্র্যাকটিস করেছেন যে ওটা আপনি সবচেয়ে বেশি ভালো পারেন, পারবেন আর কি। তো এটা হচ্ছে আমাদের লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল কি চারটা, যেটাকে কি বলা হয় শর্ট ফর্মে ওয়ার্ক, VARK, ঠিক আছে। এই ওয়ার্কের এখানে হচ্ছে আপনার এই তিনটা সম্পর্কে একটু জাস্ট আলোচনা করে দেওয়া আছে। সো দুইটার মধ্যে থেকে যে স্লাইডটা আপনাদের সুবিধা হয় বুঝতে, সেটা দিয়ে হচ্ছে আপনারা একটু পড়ে নিন। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আরো একটা টপিক, লার্নিং ডোমেন। লার্নিং ডোমেন, এই লার্নিং ডোমেনটা কি? লার্নিং ডোমেনটা কি? সি ফর কগনিটিভ, যেটা কিনা কি আমাদের মেন্টাল স্কিলস, আমি মনে রাখতে পারি, আমি যখন পড়ছি তখন আমি সেটা কি ধারণ করছি, তার মানে কি ওটা আমার জ্ঞান, নলেজ। এফেক্টিভ, গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়াস, যখন কিনা হচ্ছে কোনো ইমোশন অর্থাৎ আমার অ্যাটিটিউডে, তখন কেউ আমাকে বকা দিল, আমার কিন্তু সেটা কষ্ট লাগলো, ওই কষ্টটাতে আমরা অনেক সময় হয় না যে বাইরের থেকে জিনিসটা শুনে বাসার লোকজনের উপর সবচেয়ে বেশি হচ্ছে রেগে যায়, ওটাকে দেখা গেল তাদের উপরে আমরা আউটবাস্টটা করে ফেলি। এই যে যেটা করছি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটিটিউড, প্রকাশ করছে, কারণ ওই যে আমার দুঃখটা হচ্ছে বাইরে আসলো কিভাবে, রাগের মাধ্যমে, দ্যাটস কল অ্যাটিটিউড। সাইকোমোটরটা কি? ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিলস, অর্থাৎ যখন কিনা আপনি ওই যে কাজটা করছেন না, ওটাই তো আপনার দক্ষতা, স্কিল করছেন আপনি, এটা হচ্ছে সাইকোমোটর। এখানে দেখেন কি বলছেন কগনিটিভের ক্ষেত্রে, কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে কি বলছে যে আমাদের ইন্টেলেকচুয়াল স্কিলের কথা বলছে এখানে, অর্থাৎ যখন কিনা আমরা কোনো জিনিস দেখছি, সেই জিনিসটা পড়ছি, ওটা সম্পর্কে ধারণা নিলাম, ঠিক আছে, এবার হচ্ছে ওটাকে মনে, ধরেন হচ্ছে এখন আমি আপনাকে পড়ালাম, এখন হচ্ছে আপনি পরে যখন কিনা বসবেন, বসে হচ্ছে চিন্তা করবেন যে কালকে ম্যাম কি পড়িয়েছিল, কোন কোন টপিক পড়েছিল, এইটা হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে। আজকে শুনেছেন, এরপরে মনে করার চেষ্টা করছেন, এটাকে বলা হয় হচ্ছে কগনিটিভ। কনসেপ্টটা কিন্তু কি হয় তখন ডেভেলপ করে আপনার ভেতরে, এখন পড়ছেন, এখন শুনছেন ঠিকই, এত ইনস্ট্যান্ট তো তাড়াতাড়ি আর ইয়ে করবে না, কিন্তু যখন কিনা কালকে একবার নিজে বসে মনে করার চেষ্টা করবেন, দেখবেন তখন সবচেয়ে বেশি ভালোভাবে হচ্ছে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে আজকে কোন টপিক নিয়ে আপনারা পড়েছেন। অ্যাফেক্টিভ ম্যাম ডোমেইন বলতে এখানে কি বোঝানো হয়েছে? ম্যাম, এখানে ডোমেইন মধ্যে হচ্ছে যে যখন কিনা আমরা পড়ছি না, তো এই যে মানে বিষয়টা হচ্ছে যে কোন ভাবে হচ্ছে আমরা বিষয়গুলোকে আয়ত্ত করতে পারি। আওয়াজ ম্যাম, একটা মিনিট।
আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম যেন? আচ্ছা, ম্যাম আমাকে জিজ্ঞেস করছিল ডোমেইনটা কি। ম্যাম এখানে ডোমেইনটা হচ্ছে আম, আপনারা এখন সেশন করছেন, কি শিখছেন সেটা। ডোমেইনের সহজ অর্থে হচ্ছে কিভাবে শিখছেন আপনারা, উৎসটা যেটা, এখানে সেই জিনিসটা বলা হচ্ছে। তো এখন আমি যখন আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে আপনারা প্রেজেন্টেশন স্লাইড দেখছেন। প্রেজেন্টেশন স্লাইড থেকে আমি যখন টপিকগুলো বলছি, আপনারা কিন্তু আপনারা কিন্তু ধারণাটা নিচ্ছেন। কিন্তু এটা যখন কিনা আমি সেশন শেষ করার পর আপনি একটু চিন্তা করবেন যে আজকে কোন কোন টপিকগুলো পড়ানো হয়েছে, তখন কি আপনার চিন্তা শক্তিটা বাড়বে না? আপনি কি তখন হচ্ছে আহ ওটা নিয়ে আর একটু চিন্তা করবেন, আর একটু অ্যানালাইসিস করবেন, আর একটু বোঝার চেষ্টা করবেন, একটু পড়বেন। ঠিক আছে? তার মানে কি, এটার দ্বারা কি হচ্ছে যে আপনি আপনার জ্ঞানটা বাড়াচ্ছেন। এরপরে যে হচ্ছে স্কিলের কথা বলছে, স্কিলের ক্ষেত্রে কি, স্কিলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যখন কিনা হচ্ছে আপনি কাজটা করতে যাচ্ছেন না, তখন আমি যা শেখালাম এখন যখন করতে যাবেন দেখবেন হচ্ছে তখন সবচেয়ে বেশি হচ্ছে আপনি রিলেট করতে পারবেন যে এতদিন যা শেখালাম। এরপর এফেক্টিভের কথা কি বলছে, এই যে আপনারা সেশনের পরে একটু আগ্রহ বাড়বে না যে এভিডেন্স গুলো করতে, যে সরি, এভিডেন্স গুলো যখন করতে যাবেন তখন কি আপনারা যদি এখন কাজ শিখে গিয়েছেন, খুব স্বাভাবিক এখন কিন্তু ইন্টারেস্ট বাড়বে যে এই জিনিসটা তাড়াতাড়ি একটু করতে হবে। তখন মনে করার চেষ্টা করবেন যে এর আগে কি কি আলোচনা হয়েছিল। করতে যেয়ে দেখবেন আপনার কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে কি, আপনি এখন কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা শেষ করার চেষ্টা করবেন। এই যে পুরো জিনিসটা আমি বললাম না, প্রথমে নলেজ হলো, তারপরে যখন করছেন তখন স্কিল আসলো, এরপরে কি যে আপনার দায়িত্ববোধটা যে আসলো না ভেতর থেকে, যে না আমাকে শেষ করতে হবে, আহ আমাকে আগ্রহটা আপনার বেড়ে গেল। এইটাই হচ্ছে কি আমাদের লার্নিং ডোমেন। ঠিক আছে? অর্থাৎ আপনার শেখার ধারণাটা কিভাবে আসলো, কিভাবে আপনি শিখছেন, এই তিনটা ভাবে কিন্তু আমরা শিখে থাকি। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। কিভাবে সেটা অলরেডি এক্সাম্পল দিয়ে দিলাম। এবার শুধু একটু রিলেট করেন কোনটা কগনিটিভ, কোনটা এফেক্টিভ এবং কোনটা সাইকোমোটর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে দেখি। আচ্ছা, এখানে ম্যাম, একটা জিনিস। জি জি ম্যাম বলেন। সাইক্লোমোটোটা একটু আরেকবার রিপিট করেন তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাম। সাইকোমোটরটা হচ্ছে যখন কিনা আপনি কাজ করতে যাচ্ছেন না, কাজটা করতে যে আপনি প্রসেসটা মেনটেন করছেন না, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস মেনটেন করে হচ্ছে কাজ করছেন, তখন কি ওই কাজটা যখন কিনা করতে গেলেন, আপনি শিখছেন, তো শেখার পর্যায়ে দেখবেন হচ্ছে একবার করে কিন্তু আপনার অত ভালো রেজাল্ট না আসতে পারে, কিন্তু যতবার আপনি করতে যাবেন, করতে থাকবেন, তখন দেখবেন হচ্ছে কি আপনার এই যে স্পিডটা বাড়বে, আপনার কাজে প্রিসিশন আসবে। অর্থাৎ আপনার কাজটা আরো ভালোভাবে কিভাবে করতে হয়, প্রথমবার দেখা গেল হচ্ছে আপনি ঠিক মতো করতে পারছেন না, সেকেন্ড টাইম আরো কিছু প্রবলেম হচ্ছিল, থার্ড টাইম কিন্তু একদমই প্রবলেম হবে না, অর্থাৎ আপনার প্রিসিশনটা এসে গেল। ঠিক আছে? ডিস্টেন্স যেটাকে বলে, তারপরে হচ্ছে প্রসেসটা মেনটেন করছেন, টেকনিক গুলা কিন্তু নিজে নিজে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজটা কিসের জন্য? করার জন্য। তো যখন কিনা আমি এই যে কথাগুলো বলছি, এখন অনেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু যখন কিনা আপনারা নিজেরা আপনাদের এই যে আইডিয়া থেকে আপনাদের নিজেদের কাজগুলো করতে যাবেন, দেখবেন তখন হচ্ছে কি আপনি কাজগুলো আরো বেশি ভালোভাবে করতে পারছেন। এই যে করার যে ইচ্ছাটা না, এই যে করছেন আপনি, এটাই হচ্ছে আমার স্কিল, দক্ষতা। ঠিক আছে? আর এটা কেন করছেন, করছেন কেন? কারণ আপনারা শিখতে এসেছেন না? শিখতে এসেছেন বলেই কি আপনারা ট্রেনার হবেন? তার মানে ট্রেনার হবেন বলে হচ্ছে আপনারা ট্রেনিংটা কিভাবে দিতে হয় সেটা শিখতে এসেছেন। অ্যাসেসর হবেন, অ্যাসেসমেন্টে যে কাজটা কিভাবে করতে হবে সেটার জন্যই তো কাজটা শিখতে এসেছেন। ওটার জন্য যা যা এই যে তৈরি করতে হবে,
যা যা হচ্ছে আপনারা যে যে বিষয়গুলো সম্পর্কে জানলেন, এটাই হচ্ছে আপনাদের কগনিটিভ ডোমেন। আর যখন কিনা ওই কাজগুলো করছেন, ওই যে সেশন প্ল্যান, ইউনিট ডেলিভারি প্ল্যান, টাস্ক অ্যানালাইসিস, এগুলো যখন করছেন, এগুলো কি আপনাদের দক্ষতা, সাইকোমোটর। এফেক্টিভটা কি? এখনো পর্যন্ত অনেকেই এভিডেন্সটা ধরেননি, তার মানে সে হচ্ছে এখনো পর্যন্ত কি ওটা ফিলই করতে পারেন না যে এটা কতটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন কিনা আপনি আজকের পরে যে একটু সিরিয়াস হবেন, বিকজ এখন আপনি ক্লিয়ার হয়ে গেছেন অনেক বিষয়, তো এখন এখন যখন আপনি করতে যাবেন, এই যে আগ্রহটা হলো না আপনার, এখন কি আপনি আগ্রহ থেকে একটু দায়িত্ববোধ হবে, আপনাকে যেভাবে হোক কোর্সটা শেষ করা লাগবে। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার ওই কাজের ক্ষেত্রে আপনার এফেক্টিভ ডোমেইন। আপনার এই যে আচরণটা চেঞ্জ হলো কাজ করতে যেয়ে, ঠিক আছে, এইটাকেই বলা হয় হচ্ছে যে লার্নিং ডোমেন। আপনি কিভাবে শিখছেন, বিষয়টা কিভাবে আসলো, উৎপত্তিটা কোথা থেকে, এই যে এইভাবে যেভাবে শিখছেন সেটাকেই বলা হয় হচ্ছে লার্নিং ডোমেন। কেউ কিছু বলবেন, বলেন। কেউ কি হ্যান্ড রেজ করেছেন? আসসালামু আলাইকুম। জি, ম্যাডাম ওয়ালাইকুম বুঝতে আসসালাম। পারছেন। জি স্যার। আমরা যে এটা আপনাকে দিয়েছিলাম, বাবু স্যার শুনতে পাচ্ছি না, বাবু স্যার। আমার এভিডেন্স গুলো আপনাকে লিংক দিয়েছিলাম, দেখলে একটু সুবিধা হবে আর কি আমার জন্য। স্যার পুরো কি কমপ্লিট করেছেন? সবগুলোই হচ্ছে, দু একটা আচ্ছা দেন ফাইন, অসুবিধা নাই, আমি বসে আফটার সেশন বসে আমি একবার চেক করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আচ্ছা এই টপিক যদি ক্লিয়ার থাকেন তাহলে আমি নেক্সটে যাচ্ছি। এটা দরকার। এগুলো আপনার পরে বুঝতে পারবেন, এই ইম্পর্টেন্ট টপিকটা দরকার। কোশ্চেন টাইপ মডিউলে দেখেন আপনাদের কোশ্চেন টাইপ দেয়া আছে। কোশ্চেন টাইপটা কি পেয়েছেন সবাই? মডিউলে থাকার কথা। হ্যাঁ, কোশ্চেন টাইপটা হচ্ছে সবাই নেবেন। এখানে দেখেন কোশ্চেন টাইপের মধ্যে প্রথমটা বলছে হচ্ছে ওপেন কোশ্চেন্স। যখন কিনা, আচ্ছা কোশ্চেন টাইপ পড়ানোর আগে একটু বলিনি কোশ্চেনটা কেন, কোশ্চেন টাইপের কথা কোথা থেকে আসলো। আপনারা যখন টুলস ডেভেলপমেন্টে যাবেন, টুলস ডেভেলপমেন্ট বলতে হচ্ছে যে যার যার অকুপেশনের ক্ষেত্রে যখন কিনা হচ্ছে আপনাদের অকুপেশনের যে আরপিএল হয় বা হচ্ছে রেগুলার ব্যাচ যেগুলো হয়, ওগুলোর জন্য হচ্ছে কোশ্চেন তৈরি করা লাগে। যারা কোশ্চেনগুলো তৈরি করে তাদেরকে কি বলা হয়? টুলস ডেভেলপার বলা হয়। তো আপনারা যখন কিনা অ্যাজ এ টুলস ডেভেলপার এনএসডিএ তে যখন কিনা যাওয়ার সুযোগটা হবে, তখন হচ্ছে সেখানে কোশ্চেনগুলো যখন আপনারা করছেন, তখন এই ক্ষেত্রে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এবং শুধুমাত্র কিন্তু এটা এনএসডি এর ক্ষেত্রে না, আপনারা নিজেরা কিন্তু যখন ট্রেনার, আপনার ট্রেনিংদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করবেন না? কোশ্চেন তৈরির ক্ষেত্রে খেয়াল করবেন যখন কোশ্চেন তৈরি করছেন, এই কোশ্চেনগুলো হচ্ছে মানে এই টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে। কোন টাইপের কোশ্চেনগুলো আপনি করবেন এবং কোনগুলো করবেন না, এখানে সেই বিষয়গুলো আলোচনা করছে এখন। প্রথমটা হচ্ছে ওপেন কোশ্চেন। ওপেন কোশ্চেন বলতে কি বোঝাচ্ছে, যে যখন হচ্ছে আমরা কোনো কোশ্চেন এমন ভাবে করে থাকি যে ধরেন ওই কোশ্চেনটা দিয়ে বেসিক্যালি আপনি লার্নারের জন্য তার সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, এই রিলেটেড কিছু কোশ্চেন করলেন, দিস ইজ কল ওপেন কোশ্চেন। ধরেন আপনি আপনার সম্পর্কে বলেন, তার মানে কি এখানে কিন্তু হচ্ছে আপনার 10 জন লার্নার ডিফারেন্ট হবে, তাহলে 10 জনের অ্যান্সার কিন্তু আলাদা আলাদা হবে। আপনি বেসিক্যালি তার সম্পর্কে জানার জন্যই কিন্তু কি করলেন, এই ওপেন কোশ্চেনটা করলেন। ঠিক আছে, সো এরপর ওপেন কোশ্চেনের পরে কি আছে? ক্লোজ কোশ্চেন আছে। ক্লোজ কোশ্চেনটা কি? কিছু কোশ্চেন থাকে না যে কোশ্চেনেই আমি অ্যান্সারটা দিয়ে, অর্থাৎ আর ইউ ট্রাস্টি, আপনি কি হচ্ছেন পিপাসিত, ঠিক আছে, আপনার কি পানির পিপাসা লেগেছে কিনা, দিস কাইন্ড অফ কোশ্চেন। বা হচ্ছে আপনার কি এরকম কোনো সমস্যা আছে, তার মানে কি আমি যখন কোশ্চেনটা করছি
ওইটার অ্যান্সারটা দিতে হবে কি ইয়েস অর নোতে, কারণ আমার কাছে আর কোনো অপশন নেই। আমার অ্যান্সার যদি ইয়েস নাও হয়, নো নাও হয়, আমার যদি অন্য কোনো অপশন থাকে, কিন্তু আমার তখন কি করা লাগবে, ওই অ্যান্সারে অর্থাৎ ওই প্রশ্নের উত্তর দিতে গেলে ওই ইয়েস আর নোতে দেওয়া লাগবে। আর অপশন তো নাই, দুইটাই অপশন। ওটাকে বলা হয়েছে ক্লোজ কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন নর্মালি হচ্ছে আমরা একটু কমই করি। এই ধরনের কোশ্চেন গুলো লার্নারদের জন্য না করাই ভালো, বিকজ হচ্ছে তারা এখান থেকে কিছু শিখতে পারে না। বেসিক্যালি কোশ্চেনটা যখন ক্লোজ করে দেবেন তাহলে শিখবেন কি? ওপেন কোশ্চেন বরং ইটস এ গুড আইডিয়া, কারণ ওখান থেকে আপনি যে ধরনের কোশ্চেন থেকে তার সম্পর্কে ধারণা করতে চাচ্ছেন, ওই রিলেটেড কোন মানে ওই কোশ্চেনের থ্রুতে তার ওপিনিয়নটা আপনি জানতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে এখানে প্রবিং কোশ্চেনের কথা বলছে। প্রবিং কোশ্চেনটা কি? এখানে হচ্ছে যে যখন কিনা আমরা এই কোশ্চেন গুলো করে থাকি, আপনার এডিশনাল যদি কোনো ইনফরমেশন তাদের থেকে দরকার পড়ে, তখন হচ্ছে কি আমরা এই ধরনের কোশ্চেন গুলো করে থাকি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, দেখেন যে when do you need this report by and do you want to see a draft before I give you my final version। অর্থাৎ কোশ্চেন একটা টাইপ দেওয়া আছে। ধরেন হচ্ছে আমরা কোশ্চেনটা যখন করছি, ধরেন হচ্ছে আমি আপনাদের যদি কোশ্চেনটা এরকম করি যে আপনারা কি এভিডেন্সটা মানে দাঁড়ান কোশ্চেনটা বোঝাই বলি। এভিডেন্সটা হচ্ছে আমি যে আমার যে লাগবে এটা কতদিনের মধ্যে লাগবে। ধরেন হচ্ছে আমি কোশ্চেনটা আপনাদেরকে এভাবে করলাম যে আপনারা এভিডেন্সটা দেন আমাকে, সমস্যা নেই। জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ার করলাম না, আপনারা দেন, অসুবিধা নেই। এবং যদি তার আগে একটা ড্রাফট কপি দিতে পারেন আমাকে তাহলে ভালো, ঠিক আছে। কিন্তু ওই ড্রাফট কপিতে আপনাদের যে ভুল ত্রুটিটা হলো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ফাইনালি যখন প্রেজেন্ট করবেন তখন হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিতে পারবো। এখন এরকম রিলেটেড যখন কোশ্চেন হবে, তখন যেটা হয় কি যে ওই যে আমি আপনাদের কাছে যে বললাম যে এভিডেন্সটা দেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু কতদিনের মধ্যে লাগবে এই বিষয়টা কিন্তু ওঠা দরকার ছিল, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে আপনাদের যখন কিনা হচ্ছে কোশ্চেন করবেন আপনারা, তখন আপনাদের এটা একটু মাথায় রাখা লাগবে যে যখন কিনা আপনারা কোশ্চেনটা করছেন, এমন ভাবে মানে এত এত ট্রিকি করে দিন না যে তারা বুঝতে পারছে না যে কোশ্চেনটা দিয়ে কি করবে। কারণ তাদের এখন রিপোর্টও করা লাগবে বা হচ্ছে এভিডেন্সটাও করা লাগবে, কিন্তু কবে করবে, কতদিনের মধ্যে সেটা আপনার লাগবে সেটা আপনি বলছেন না। তবে আপনি একটা ইনফরমেশন দিয়েছেন যে অ্যাটলিস্ট ড্রাফট কপিটা যেন আপনারা দিয়ে দিতে পারেন। যেমন আমি তো ম্যাক্সিমাম সময় আপনাদের ফাইনাল কপি দিতে বলি, এটা একবার পুরো করে দিবেন। যদি এখন আমি বলি যে একটা ড্রাফট কপি করে দেন, আমি আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার পর তারপরে ফাইনালটা দিবেন। এটা যখন আমি করব আপনি কিন্তু একটু ক্লিয়ার কম থাকবেন যে এভিডেন্সটা কি তাহলে কবে লাগবে। অ্যাসেসমেন্ট তো বলছে সামনের মাসে, এভিডেন্সটা তাহলে কবে লাগবে বললো যে দিতে, আবার ওটার পরে ড্রাফট করে দিব এখন, তারপরে উনি রিভিউ দিবে, তারপরে এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করে, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে যে যখন কিনা আমরা এই লেভেলের কোশ্চেন করি তখন লার্নার একটু কনফিউজ থাকে। সো প্রবীণ কোশ্চেন এই জন্য কিন্তু অ্যাভয়েড করার কথাও বলা হয়। প্রবীণ কোশ্চেন কোনটা এটুকু একটু বুঝে নেন এখন, যে যখন কিনা একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কনফিউশন ক্রিয়েট করা যাবে না কিন্তু লার্নারদের জন্য। এমন কোশ্চেন যেন না করা হয় যেখানে কিনা তারা আইডিয়াই পাচ্ছে না যে তারা যে জিনিসটা করছে সেটা বেসিক্যালি কোন কাজে ইউজ করা হবে, কতদিনে তাদেরকে দেয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিডিং কোশ্চেন আছে, লিডিং আছে আর ফানাল কোশ্চেন আছে, দুই ধরনের কোশ্চেন আছে। লিডিং কোশ্চেন কি জিনিস? যে কোশ্চেন গুলো হচ্ছে এক কথায় আপনার জন্য একেবারে এমন কোশ্চেন যে এটা হচ্ছে একদম লিড করবে। লাইক আপনি যখন এই কোশ্চেন গুলো করছেন, কোশ্চেন থেকে না ইজিলি কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে চলে আসবে, এবং এই কোশ্চেন থেকে না ইজিলি যে জিনিসটা আপনি জানতে চাচ্ছেন বা বেসিক্যালি বুঝতে চাচ্ছেন, ওই কোশ্চেন গুলোর থ্রুতে আপনি অ্যান্সারগুলো খুব ভালোভাবে পেয়ে যাবেন। ম্যাক্সিমাম সময় এই কোশ্চেন গুলো করা হয় হচ্ছে এই জন্য যে ধরেন হচ্ছে আমাদের যেরকম এমসিকিউ আছে না, এমসিকিউ গুলো এটা করা হয় কি
যেন এখান থেকে আপনার যে কনসেপ্টটা আছে কনসেপ্টটা যেন ক্লিয়ারলি চলে আসে, আবার ওই অপশনের থ্রুতে আপনি যে অপশনটা বুঝতে পারছেন কিনা সেই জিনিসটাও কিন্তু ধারণা করা যায়। একটা চয়েস দিয়ে দিলাম আমি আপনাকে যে এই 4টা অপশন থেকে হচ্ছে কোনটা হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিডিং কোশ্চেন হতে পারে। এবং লিডিং কোশ্চেন হচ্ছে আমরা বেসিক্যালি তৈরি করে থাকি যে যখন দেখবেন আপনি, হয় না যে কিছু কোশ্চেন থাকে হচ্ছে যে যেটার মধ্যে থেকে আপনি তাদেরকে চুজ করতে বলছেন যে এটা হবে না ওটা হবে, প্রেফারেন্স দিয়ে দিচ্ছেন। এটা দিয়ে অ্যাকচুয়ালি তার যে পারসেপশনের বাংলা হচ্ছে তার যে চিন্তাধারা, এটা আমরা বুঝতে পারি এই টাইপের কোশ্চেনগুলোতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ফানেল কোশ্চেন কি জিনিস। ফানেল কোশ্চেনটা হচ্ছে এখানে যখন কিনা আমি কোনো স্পেসিফিক কোনো একটা পয়েন্ট হচ্ছে কি জানতে চাচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে কি আমি কোনো একটু ডিটেলস কোশ্চেন করলাম, একটু ডিটেলসে জানার চেষ্টা করছি। তো ডিটেলসে জানা যেমন হচ্ছে লেভেল 4-এর জন্য যখন কোশ্চেনগুলো হয়, অর্থাৎ লেভেল 4 বলতে এই লেভেল 4 না, আপনাদের স্কিলের লেভেল 4-এ যখন কোশ্চেনগুলো হয় তখন সেই কোশ্চেনগুলো দেখবেন হচ্ছে শর্ট কোশ্চেন থাকে। ঠিক আছে, শর্ট কোশ্চেনগুলো কেন থাকে? বিকজ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আপনি শর্ট ওই যে কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা নিজের মতো লিখবেন। তো অ্যান্সারটা যখন আপনি নিজের মতন লিখছেন তা আপনার কনসেপ্টটা কিন্তু জানা গেল। এবং ওই অ্যান্সারটা জানতে মানে ওই অ্যান্সারটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে বেসিক্যালি এখানে ওই অ্যান্সারটা দিয়ে কিন্তু ধারণা করা যাবে যে আপনার ওই কনসেপ্টটা এই টপিকের উপরে কেমন, কতটুকু জানা আছে। তো এখানে ধরেন হচ্ছে যদি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটা তখন কি দেওয়া যায়, দাঁড়ান। ধরেন হচ্ছে এখানে ওই যে শর্ট কোশ্চেন গুলোকে এমন ভাবে দিলাম, প্রথমে ধরেন হচ্ছে আমি আমার অকুপেশন রিলেটেড কিছু কোশ্চেন দিলাম যে হচ্ছে উপরে আমরা কিছু ওপেন কোশ্চেন দেখে আসছিলাম না, ধরেন এরকম ওপেন কোশ্চেন আর ফানেল কোশ্চেনের মধ্যে কোয়াইট মানে কিন্তু মিল আছে এই ওপেন কোশ্চেন আর ফানেল কোশ্চেনের মধ্যে। মানে আমি কোশ্চেনগুলো যখন দিচ্ছি আপনার সম্পর্কে অল্প অল্প করে ধারণাটা নিতে পারছি যে আপনার কনসেপ্টটা ওই সাবজেক্টের উপর কতটা বেশি। ঠিক আছে, সো এখানে ধরেন হচ্ছে ওই যে যেটা বললাম যে ধরেন শর্ট কোশ্চেন আপনার অকুপেশন রিলেটেড কোনো একটা শর্ট কোশ্চেন হচ্ছে আমি করে দিলাম এখানে। সেই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমি জানার চেষ্টা করছি যে আপনার ওই স্কিলের নলেজ কতটুকু আছে। তো প্রথমে দেখা গেল আমরা ওএসএইচ রিলেটেড কোশ্চেন করে থাকি। ঠিক আছে, যে আপনার অকুপেশনের ক্ষেত্রে আপনি কি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের বিষয়টা জানেন কিনা। এরপরে আপনার ওই অকুপেশনের ক্ষেত্রে যে কাজের জন্য যে স্টেপগুলো ফলো করা হয় সেই স্টেপগুলো কি হতে পারে, সেই স্টেপগুলো লেখেন। তার মানে কি আপনি ওই স্টেপগুলো লিখতে পারছেন কিনা। ওই স্টেপগুলো লেখার পরে ওখান থেকে কোন একটা স্টেপের থ্রুতে একটা কোশ্চেন বলুন যে এই স্টেপে আমরা কোন কাজগুলো করে থাকি এটা ডিটেলসে বলেন বা একটা এক্সাম্পল দেন। এরকম করে যখন কিনা হচ্ছে ফানেল কোশ্চেনগুলো করা হয় তার উদ্দেশ্য থাকে আপনার ধারণা হচ্ছে কি আর ক্লিয়ারলি বোঝা। কাইন্ড অফ ওই যে প্রবীণ কোশ্চেনের ক্ষেত্রে যেরকম বললাম, সরি ওপেন কোশ্চেন যেটা, যে আপনার ওই ধারণাটা নিয়ে এখানে আপনি কি বুঝতে চাচ্ছেন বা আপনি কি বুঝতে পারছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেনিং টাইপ। এখন কোশ্চেনিং টাইপের মধ্যে থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আমরা করবো আর কিছু কোশ্চেন আছে যেগুলো বলা হচ্ছে যে এই কোশ্চেনগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করবো। ঠিক আছে, তার মধ্যে কি কি কোশ্চেন আছে, কি কি কোশ্চেন হচ্ছে আমরা অ্যাভয়েড করবো যখন কিনা আমরা কোশ্চেন করবো। যেমন হচ্ছে অনেক বেশি কঠিন কোশ্চেন দেওয়া যাবে না, আবার অনেক বেশি সহজ কোশ্চেন দেওয়া যাবে না। অনেক সময় কোশ্চেন করে হচ্ছে পিপিই। পিপিই কি লেভেল 3-তে এসে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা কি একটা কোশ্চেন হওয়ার কথা? এত ইজি তো দরকার নেই।
তার মানে এখন এই পিপিটা জানার জন্য কিন্তু আরো অনেক কোশ্চেন আছে। কোশ্চেনটাকে আরেকটু ঘুরাই দিলেও কিন্তু এটা সুন্দরভাবে ওই পিপি সম্পর্কে আরো নলেজ জানা যায়। তো কোশ্চেন গুলোকে ওই যে বেশি ইজিও করা যাবে না, আবার বেশি কঠিনও যেন না করা হয়। লেভেলটা বুঝে কোশ্চেন করতে হবে, কোন লেভেলের কোশ্চেন করছি আমরা, লেভেল 2 এর না লেভেল 3 এর, ঠিক আছে? টু মেনি কোশ্চেন্স অ্যাট ওয়ান্স, এখানে অনেক বেশি কোশ্চেন একসাথে করা যাবে না। এবারে কি বলছে যে কোশ্চেন্স only of the brightest or most likable or quickest to respond। কোশ্চেনগুলো যখন আমরা করি তখন হচ্ছে ওটার রেসপন্ডটা খেয়াল করব, যখন যেন কোশ্চেনগুলো করছি ওখান থেকে যেন রেসপন্ডটা ইজিলি পাওয়া যায়। এই টাইপের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা অ্যাভয়েড করব। এরপরে কি হচ্ছে যে কোশ্চেন্স ইন আ থ্রেটেনিং ওয়ে, এমন কোনো কোশ্চেন করবো না যেটা দিয়ে হচ্ছে থ্রেট বোঝা যাচ্ছে যে আপনি তাকে থ্রেট দিচ্ছেন, এরকম কোনো কোশ্চেন করা যাবে না। আবার সেম কাইন্ড অফ কিছু কোশ্চেন আছে যে প্রত্যেকবার হচ্ছে আমরা একই কোশ্চেন করে যাচ্ছি, যেমন এই যেটা একবার বললাম পিপি ওএসএইচ, ওএসএইচ কি, পিপি কি, এসব কোশ্চেন কন্টিনিউয়াস করা যাবে না। এ ডিফিকাল্ট কোশ্চেন টু আর্লি, আপনি এখন লেভেল 2 কোশ্চেন করতে যে এমন একটা কোশ্চেন দিলেন যে এত কঠিন, এরকম কোশ্চেন দেওয়া যাবে না, এটা অনেক বেশি আর্লি হয়ে গেছে তাদের জন্য। তারা যখন দেখা গেল ওটা লেভেল 3 কোশ্চেন, আপনি লেভেল 2-তে দিয়ে দিয়েছেন। লিডিং কোশ্চেন যেগুলো, ওই যে লিডিং কোশ্চেন পড়ে আসলাম না আমরা, যে লিডিং কোশ্চেন গুলো হচ্ছে কি, যে কোশ্চেন গুলো দ্বারা কি আমরা বোঝার চেষ্টা করব যে তারা কি জানতে চাচ্ছে, এই টাইপের কোশ্চেন চেষ্টা করব হচ্ছে যেন অ্যাভয়েড করি আমরা। এরপর কি হচ্ছে যে কোশ্চেন্স উইথ আনফ্যামিলিয়ার টার্মস, এমন কিছু টার্মস দেয়া যাবে না যেগুলো আমার প্রশ্নের সাথে যাচ্ছে না। টার্মস গুলো কি হতে পারে, যেমন গতকাল মানে এখানে ডোমেস্টিক ওয়ার্ক বলেন, তারপর আরো কিছু সার্ভিসেস আছে, আরো কিছু অকুপেশন আছে, এগুলোর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি পার্সনরা, যেমন হচ্ছে ফুড প্রসেসিং আছে, তারপরে হচ্ছে ফুড প্যাকেজিং আছে, এই লেভেলের লোকজনের জন্য কিছু কোশ্চেন আসে, যেমন তারা ওই টার্মস গুলো জানে না। তো আপনাদেরকে কি করা লাগবে, ওই টার্মস যেন আমরা না ইউজ করি এটা মাথায় রাখা লাগবে। ফর এক্সাম্পল ধরুন একজন ক্লিনারের ক্ষেত্রে যখন আপনি তাকে বলছেন যে আয়না পরিষ্কার করার কথা, কারণ আয়নাটা বললে হচ্ছে সে পড়ে বুঝতে পারবে, কিন্তু এখন যদি আপনি লেখেন মিরর পরিষ্কার করেন, মিরর মানে তো সে জানে না। তো টার্মস গুলো খেয়াল করতে হবে। সে যদি ওখানে আয়নাই পরিষ্কার, মানে তার কাজ যদি হয় আয়না পরিষ্কার করা, তাহলে আপনাকে স্পেসিফিক ভাবে ওইটাই বলা লাগবে, টার্মসটাই ওইটাই ইউজ করা লাগবে। আপনি যদি মিরর দেন তাহলে সে বুঝতে পারবে না। এরপর কি বলছে যে ইরেলিভেন্ট কোশ্চেন, ইরেলিভেন্ট কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো না করলেই হয়, এরকম ভাবে এরকম কোনো কোশ্চেন না করাই ভালো। আর আনএথিক্যাল কোশ্চেন, কিছু কোশ্চেন যেগুলো কিনা নৈতিকতা নেই, তো এমন কোনো কোশ্চেন আমরা করব না যখন কিনা কোশ্চেন করতে যাচ্ছি। ওকে, এখানে এই যে লার্নারের ক্যারেক্টারিস্টিক, এগুলো একটু পড়বেন আপনারা। হ্যাঁ, একজন লার্নার তো আপনারা নিজেরাই, আপনাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, এই রিলেটেড কোশ্চেনগুলো আপনারা একটু পড়বেন। তারপরে হচ্ছে যখন কিনা একজন টিচার ট্রেনার যখন কিনা সেশনের জন্য প্রিপেয়ার হয়, মানে যখন কিনা একজন ট্রেনার ট্রেনিং দিবে, তখন কি 3টা স্টেজে সে কাজগুলো করে থাকে। প্রথমে কি সেশনের জন্য প্রিপেয়ার হওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে ফলো করে। সেকেন্ড হচ্ছে যখন কিনা সে সেশন ডেলিভারি দিচ্ছে, তখন এই জিনিসগুলো হচ্ছে তাকে করতে হয়। এরপরে যখন কিনা সেশন শেষ হয়ে গেল, তখন তাকে নিজের সেশনই রিভিউ করা লাগে। সেই রিভিউর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো তাকে মানে পড়ে দেখতে হয়, যে সে পরবর্তীতে যেন সেটা না করে। ডেমনস্ট্রেশন, আচ্ছা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে এর আগের দিন সেশন প্ল্যানে বলেছিলাম যে আপনাদের
ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে এই যে the demonstration of the skill to learners follows the process of an old rhyme. একটা old rhyme আছে যেটা কিনা লার্নাররা যখন কিনা ডেমো করে তখন এই প্রসেসটা তারা মেনটেন করে করে। কি বলেছিলাম চারটা? ডু ইট নর্মাল, যেটা কিনা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কি আপনি একজন ট্রেনার হিসেবে করতে থাকবেন। ডু ইট স্লো, আপনি স্লোলি করবেন, পরের বার যখন আপনি করছেন তখন স্লোলি করবেন, বাট এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে করবেন যেন তারা বুঝতে পারে। ডু ইট টুগেদার, এবার লার্নারদেরকে বলবেন চলেন আমরা একসাথে করি, তাহলে যেন আপনার সঙ্গে ম্যাচ করতে পারে তারা টাইমিংটা, আপনি কিভাবে করছেন। অফ ইউ গো মানেই হচ্ছে ট্রেনি প্র্যাকটিস, মাথায় রাখবেন। অফ ইউ গো মানে ট্রেনি প্র্যাকটিস। ট্রেনি প্র্যাকটিসটা কি? আপনার ট্রেনিদেরকে প্র্যাকটিস করার সময় দিবেন এবং আপনি ইন্ডিভিজুয়ালি তাদের কাছে যাবেন এবং তাদেরকে দেখবেন যে তারা ঠিকমতো কাজ করছে কি না। যদি কাজ না করে, মানে ওটা দেখা গেলো কোনোভাবে ভুল হচ্ছে, তাহলে আপনি তাদেরকে সেভাবে অ্যাডভাইস করবেন যে কিভাবে যে কাজটা করলে তারা যেন ওই ভুলগুলো না করতে পারে। এটা সবাই মনে রাখবেন, এটা আপনাদের ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডেমনস্ট্রেশনের সময় ম্যাক্সিমাম অ্যাসেসর এটা জিজ্ঞাসা করে থাকে। এই ডেমনস্ট্রেশনের এই যে স্টেপগুলো এখানে ডিটেলসে একটু বলা আছে যে কেন অ্যাকচুয়ালি আমরা করি, ঠিক আছে। স্টেপগুলো কি আছে, সেই স্টেপের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে, এখানে সেই জিনিসগুলো দেওয়া আছে। বেসিক্যালি আমরা কেন এই স্টেপটা করে থাকি। আচ্ছা, প্রেজেন্টেশন যখন দিবেন তখন হচ্ছে খুবই রিল্যাক্স অ্যান্ড কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে। সময় নিতে হবে, তারপরে হচ্ছে সেশনের আগে হচ্ছে একটু এক্সারসাইজ করে নেবেন সো দ্যাট আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। সোজা কথা, এক্সারসাইজ করলে আপনার বডিটা খুলে যাবে, দ্যাট টাইম হচ্ছে যে আপনি খুব কনফিডেন্ট ফিল করবেন, আপনার কাছে মনে হবে যে আপনি রিল্যাক্স ওয়েতে মানে প্রেজেন্টেশনটা দিতে পারছেন, কনফিডেন্স লেভেলটা বাড়বে। কথা যখন বলছেন সেক্ষেত্রে কি আপনি যখন কথাগুলো বলবেন দেখবেন হচ্ছে আপনার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আপনি বোঝাতে পারছেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে তখন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে যখন কিনা আমরা একটু প্রেজেন্টেশনটা দিব তখন হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবো। আরো কি আছে দেখি, এখানে ভয়েসের বিষয়টা আছে, একটা কথা বলি, ভয়েসটা খুব ইম্পর্টেন্ট। যারা আপনারা ট্রেনার হবেন ভয়েসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। ভয়েসটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন কিনা কথা বলছেন, ঠিক আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আপনার ভলিউম যেন অনেক বেশি না হয়, অনেক কম যেন না হয়। তাহলে হবে কি, আপনার যদি বেশি হয় তখন লার্নারদের জন্য এটা একটু ইরিটেটিং। আবার যখন কিনা আপনি এত স্লোলি কথা বলছেন যে আপনার লাস্ট বেঞ্চে যে লাস্ট টেবিলে যে লার্নারটা আছে সে আপনার কথা শুনতে পাচ্ছে না, তাহলে সে আপনার ইনফরমেশনগুলো কিভাবে বুঝবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ভলিউমটা বাড়ানো কমানোর বিষয়টা, নিজের ভলিউমটাকে কিভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারেন, কিভাবে একটু বাড়াতে পারেন, কিভাবে কি করবেন, এই জিনিসটার উপর হচ্ছে আপনাকে একটু ওয়ার্ক করা লাগবে। ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের পিচ। আমাদের পিচটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ কি অনেক সময় আমরা যখন রাগ হই তখন দেখা যাবে আমাদের ভয়েসের ইয়েটা কিন্তু আপ ডাউন করে, অর্থাৎ আমরা কিন্তু কথা যখন বলি খুব একটা রাগ করে কথা বলি, যে এভাবে জিনিসটা না করলেও হতো। মানে আপনি জিনিসটা যখন বলছেন, ধরেন একটা সিম্পল কথা আপনি কাউকে বলছেন যে এভাবে না জিনিসটা বললে হতো বা না করলে হতো, কিন্তু আপনি সেম কথাটা যদি আরেকজনকে এভাবে বলেন যে এভাবে যদি না জিনিসটা করতেন বা এটা যদি আপনি কথাটা এভাবে না বলতো তাহলে বেশি ভালো হতো। আপনারা পিচের চেঞ্জটা বুঝতে পারছেন। প্রথম যখন কিনা আমি বললাম এটা তার কারো কাছে মনে হতে পারে যে আপনি তাকে কথাটা যখন বলছেন এটা অনেক রুড ছিল, পরের বার যখন সেম কথাটা আপনি বললেন শুধুমাত্র এই পিচটার জন্য কি হলো, তার কাছে মনে হলো আপনি তাকে বিষয়টাকে কনসিয়াস ওয়েতে অর্থাৎ তাকে ইনফর্ম করছেন যে এভাবে না বললে জিনিসটা ভালো হতো। তো এই জন্য পিচটা অনেক ইম্পর্টেন্ট যখন আমরা কোনো জিনিস কথা বলছি, কনভে করছি। এই জন্য চেষ্টা করবেন যখন কিনা আপনারা প্রেজেন্টেশনের জন্য প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নিজেকে হচ্ছে প্রিপেয়ার করবেন, ভিডিও করবেন নিজেরটা, এরপরে ওই ভিডিওতে নিজেকে দেখবেন, পজ মারবেন, তারপরে হচ্ছে খেয়াল করে শুনবেন যে কোন জায়গাগুলোতে আপনার ভুল হচ্ছে, যেখানে আপনার ভুল হচ্ছে পরের বার যেন সেই ভুলটা আবার না হয়।
ঠিক আছে? সো এই হচ্ছে ভয়েস রিলেটেড কিছু ইনফরমেশন যখন কিনা আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন। বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা মাস্ট বি, খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনারা যখন ডেমনস্ট্রেশন দিবেন অর্থাৎ প্রেজেন্টেশনটা যখন দিচ্ছেন, অ্যাসেসররা আপনাদের এই জিনিস দেখবে। এটাকে বলা হয় হচ্ছে সোলার। সোলার মেনটেন করে আপনি কি আপনার ট্রেনিং দিচ্ছেন কিনা, অর্থাৎ ট্রেনিং ডেলিভারি দিচ্ছেন কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। সোলারটা কি? এস ফর সিট স্ট্যান্ডার্ড অর সিচুয়েট স্কোয়ারলি, অর্থাৎ আপনি যখন কিনা বসছেন বা দাঁড়িয়ে আছেন, আপনি স্ট্রেট দাঁড়িয়ে আছেন। স্ট্রেট বলতে আমি রোবটের মতন বলি না, ইটস লাইক মানে স্মার্টলি স্ট্রেট দাঁড়িয়ে, এমন যেন না হয় যে ডান দিকে ঝুলে পড়ছেন, পিছন দিকে ইয়ে হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুলে পড়ছেন, এরকম যেন না হয়, স্ট্রেট থাকতে হবে। এস ফর এটা বোঝানো হচ্ছে, ও ফর হচ্ছে ওপেন বডি পশ্চার। ওপেন বডি পশ্চার বলতে দেখবেন অনেকে অনেক সময় দাঁড়ায়, দাঁড়ানোর পরে কি ওই যে পাটাকে হচ্ছে ক্রস করে দেয়, এভাবে যেন না হয়। আপনার পশ্চারটা থাকবে হচ্ছে খুবই ওপেনলি থাকবে, লাইক আপনি সুন্দর করে দাঁড়িয়েছেন, এরকম বোঝা যাবে দেখলে। দেন হচ্ছে লিন স্লাইটলি ফরওয়ার্ড টু ইন্ডিকেট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড, অর্থাৎ লিনটা বলতে কি বোঝাচ্ছে যে আপনাকে যখন কিনা হচ্ছে আপনার লার্নার কোনো কিছু জিজ্ঞাসা করছে, যে কোশ্চেন আনসার থাকে না, আপনার লার্নার আপনাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি কি আপনাকে কোশ্চেন করতে পারি, তো আপনি যেন এমন ভাবে তার দিকে তাকাচ্ছেন বা এমন ভাবে হচ্ছে তার দিকে ইয়ে করলেন যেন সে বুঝতে পারে যে ইউ আর ইন্টারেস্টেড, আপনি তার কথা শুনতে চাচ্ছেন। আপনি যদি এখন পাত্তাই দিচ্ছেন না, যেটা একটা এক্সাম্পল দিই, যে অনেক সময় যেটা হয় যে ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, মানে অনেক জায়গায় আমি দেখেছি হচ্ছে যে ম্যাক্সিমাম ট্রেনাররা এমনভাবে হচ্ছে ট্রেনিংটা ইয়ে করে, যখন কিনা আমার মানে ডেলিভার করে, তখন দেখা গেছে অনেক সময় ট্রেনিরা বলতে ভয় পায় যে আমি কি কথাটা বলবো, বললেই মনে হয় ধরে ফেলবে। আমার এক সময় একটা ট্রেনার ছিল, ওনাকে আমি যে কোনো জিনিস জিজ্ঞাসা করবো, আমার মনে হতো ওনাকে জিজ্ঞাসা করলেই কনফার্ম হচ্ছে উনি একটা ঝাড়ি মেরে বলবে আমাকে, ও ভয়তে আমি কিছুই জিজ্ঞাসা করতে পারবো। তো এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রত্যেকটা লার্নার জন্য আপনাকে কোশ্চেন যে করতে পারে, তার মানে আপনাকে সেই ইন্টারেস্টটা শো করা লাগবে, এত লিন থাকা লাগবে। হচ্ছে ই ফর আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টটা কি? যখন আপনি ট্রেনিং নিচ্ছেন, অবশ্যই শুধুমাত্র ট্রেনিং না, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় হচ্ছে যখন কারোর সঙ্গে কথা বলছে, অবশ্যই মাথায় রাখতে হবে কি আমাদের আই কন্ট্যাক্ট যেন হয়, অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন তার সঙ্গে যেন চোখে চোখ রেখে কথা বলেন। ম্যাক্সিমাম লোকজনকে দেখেছি যারা কিনা হচ্ছে ডানে বামে তাকায়, মানে স্ট্রেট কথা না বলে বা চোখে চোখ না রেখে কথা বলে, দেখবেন তাদের সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগবে, কারণ সে আপনাকে আপনার কথাই শুনছে না। বিকজ আপনি কি করে বুঝবেন যে সে কনসেন্ট্রেশন দিয়েছে কিনা? আচ্ছা, নেক্সট হচ্ছে কি আছে, আর আর ফর রিল্যাক্স। আর ফর রিল্যাক্স বলতে হচ্ছে যে আপনি যখন কিনা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়েছেন, আপনি খুব রিল্যাক্স আছেন, কমফোর্টেবল আছেন, আপনি ইজিলি হচ্ছে কি তাদের কথা শুনছেন, তাদের ফিডব্যাকটা নিচ্ছেন। আপনি আপনার মানে লাইক আপনি যখন কিনা হচ্ছে সেশন শেষ করলেন, আমি বলেছিলাম সেশনের শেষে কিন্তু আমরা একটা ফিডব্যাক নিই, ঠিক আছে? তো আপনি ফিডব্যাকটা, আপনাকে যে ফিডব্যাক দিবে, আপনি যদি ওয়েলকামিং না হন তাহলে আপনাকে কেন ফিডব্যাক দিবে? আপনার সেশন কেমন হলো, আপনার কোন জায়গাতে প্রবলেম ছিল, এটার জন্য কি আপনাকে অবশ্যই কি করা লাগবে, ফিডব্যাকটা নেওয়ার জন্য কি আপনাকে রেডি থাকা লাগবে, আপনি কমফোর্টেবল, কোনো সমস্যা না, আপনারা আমাকে ফিডব্যাক দেন, আমি এটা নেক্সট ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করব, ঠিক আছে? সো এই সোলারটা মেনটেন করে হচ্ছে আমরা আমাদের ডেমনস্ট্রেশনের সময়, সরি আমাদের প্রেজেন্টেশনের সময় এই সোলারটা মেনটেন করে যেন আমরা দিই, এটা একটু মাথায় যেন থাকে। আর সোলার বলতে কি বোঝাচ্ছে এটাও যেন আপনাদের অবশ্যই অবশ্যই পড়ে ফেলবেন, মনে থাকে যেন। আর এখান থেকে এস ফর কি বোঝাচ্ছে, ও ফর কি বোঝাচ্ছে, ই ফর কি বোঝাচ্ছে, এল ফর কি বোঝাচ্ছে, প্রত্যেকটা যেন মাথায় থাকে। এল আর আর দিয়ে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে, আপনারা পেয়ে যাবেন যখন কিনা হচ্ছে আমি আপনাদের ফর্মেটিভ গুলো দিচ্ছি, পেয়ে যাবেন কোশ্চেন রিলেটেড।
এরপর একটু মাথায় রাখবেন হচ্ছে যে সামান্য কি সামনের দিকে ঝুঁকে যাওয়া। ঝুঁকে মিন্স হচ্ছে কি, আপনি এখন আমার দিকে কথা বলছেন, আমি আস্তে করে অন্যদিকে তাকিয়ে আরেকজনের কথা শুনছি, তো এটাকে অ্যাভয়েড করা বলে না? এরকম যেন না হয়। যখনই আপনি কথা বলছেন আপনাকে তাদের সাথে সাথে হচ্ছে আপনার দিকে ঘুরে দাঁড়াতে হবে যে হ্যাঁ বলেন আপনি, লিন ফরওয়ার্ড বলে এটাকে, ঠিক আছে? আর রিল্যাক্স তো আপনারা বুঝেই গিয়েছেন, ঠিক আছে? আই থিঙ্ক আপনাদের বাকিগুলো বুঝতে বেশি অসুবিধা হয়নি। তো এটা হচ্ছে সোলার। এরপরে হচ্ছে আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটু, অনেকে আমাকে জিজ্ঞাসা করতো তো যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা করব না, বুঝতে পারে না। আপনারা এটা একটু দেখে নেবেন, সো দ্যাট আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আমরা ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো করে থাকি, ঠিক আছে? এগুলো না করলেই হবে। অলরাইট, আর কি আছে? দিস ইজ ইম্পর্ট্যান্ট, ফিডব্যাক। দাঁড়ান একটা আমি একটু দেখে নিই, কিছু মিস করিনি তো। ওকে, ফিডব্যাক কি খেয়াল করেন? ফিডব্যাক শুড বি অ্যান অনগোয়িং প্রসেস ফর বোথ ট্রেনার অ্যান্ড লার্নার। এই প্রসেসটা কি আমাদের জন্য কি একটা অনগোয়িং প্রসেস না? অর্থাৎ আমিও যেরকম লার্নারকে হচ্ছে ফিডব্যাক দিচ্ছি, সেরকম যেন লার্নার আমাকে ফিডব্যাক দেয়। এই জিনিসটা কি প্রত্যেক সেশন, অর্থাৎ আমাদের ট্রেনারদের কি এটা চলতেই থাকবে। যতদিন ট্রেনিং দিচ্ছি ততদিন এই জিনিসটা যেন চলতে থাকে। আমি লার্নারকে শেখাবো, লার্নারও যেতে যেতে আমাকে কিছু ফিডব্যাক দিয়ে যাবে। এই ফিডব্যাকটা নেওয়ার উদ্দেশ্যটা কি? নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন আপনি ফিডব্যাকটা নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, এবং লার্নারকে কিন্তু এটার জন্য আপনাকে এনকারেজ করা হবে। আপনার লার্নার যদি আপনাকে ভয় পায় তাহলে সে জীবনেও ফিডব্যাক দিবে না, ঠিক আছে? সো লার্নারকে অবশ্যই কি ফিডব্যাকটা দেওয়ার জন্য আপনাকে সেইভাবে হচ্ছে কনভিন্স করা লাগবে যে লাইক আপনি এটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড, বিকজ আপনাকে নিজেকে ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ ফিডব্যাক। আমাদের ইফেক্টিভ ফিডব্যাকের ক্ষেত্রে যখন এটা ইফেক্টিভ ফিডব্যাক বলা হচ্ছে তখন কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে দেখেন। ফিডব্যাক শুড বি ক্লিয়ার, ফোকাসিং অন বিহেভিয়ার রাদার দেন দ্য পারসন। ফিডব্যাকটা যেন অবশ্যই ক্লিয়ার থাকে এবং ফোকাস করা হয় যেন আপনার ট্রেনিং এর উপরেই যেন ফিডব্যাকটা দেওয়া হয়। মানে যাকে আপনি ফিডব্যাকটা দিচ্ছেন ওই মানুষটাকে ইন্ডিকেট করে দিচ্ছেন না, ওনার সঙ্গে তো আপনার পার্সোনাল কোনো কিছু নেই, তাই না? সে যেভাবে আচরণটা ওই মুহূর্তে করেছে সেটার উপর আপনি ফিডব্যাকটা দিচ্ছেন। বিষয়টা যেন এরকম থাকে। আমি সেশন নিচ্ছি, ধরুন কোনো সেশন এমন তো হতে পারে আমি আপনাদের একটু রাগ করে অনেক কথা বলেছি, ঠিক আছে? এখন আপনারা ওই ফিডব্যাকটা দিতে পারেন যে হচ্ছে ম্যাম আপনি সেদিন কেস সেশনে এভাবে বলেছেন, এটা না বললেও মানে এটা ওদিনকে যদি আমাকে না বলতেন তাহলে মানে ওই জিনিসটা বেশি ভালো হতো। তার মানে কি এই জিনিসটা হচ্ছে আপনি সেদিনকে আমার ওই বিহেভিয়ারের উপরেই কিন্তু বলছেন, ফিডব্যাকটা দিচ্ছেন। আপনি কিন্তু আমাকে ওই ফিডব্যাকটা মানে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছেন না যে আপনি সবসময় এরকম করেন, বিকজ আপনি তো জানেন না যে আমি এরকম এর আগেও করেছি কিনা। তার মানে সেদিনকে যখন করেছি ডেফিনেটলি কোনো একটা রিজন ছিল, তো ওইটার জন্য যে আপনি আমাকে ফিডব্যাক দিতে পারেন যে হচ্ছে যে সেদিনকে যেভাবে কিনা আপনি বলেছেন ওটা আমার ওইভাবে না বলেও আর একটু সফট ওয়েতে বলা যেত। দিস ইজ কল ফিডব্যাক। তাহলে আমার এই জিনিসটা মাথায় থাকবে যে নেক্সট টাইম যখন আমি কিনা আমার লার্নারদেরকে ফিডব্যাক দিব তো যেন আমি আমার টোন ঠিক রাখি, আমার পিচ যেন ঠিক থাকে। যদি পিচ দিয়ে বোঝালাম না আমি, পিচটা যেন ঠিক থাকে, তখনই কি এটা ইফেক্টিভ ফিডব্যাক হবে। আমি যদি এখন আপনি বললেন আমি সাথে সাথে আপনার উপরে রাগ হয়ে গেলাম, কেন আপনি বললেন আমাকে কথা, আপনি কি জানেন আমি এরকম ভাবে কারোর সাথে কথা বলি না, যে এটা দিস ইজ নট দ্য থিং। আপনি যখন আমাকে বলেছেন তার মানে হচ্ছে আপনার বলার উদ্দেশ্য ছিল ওই দিন ওই মুহূর্তে আমি এভাবে আচরণ করেছিলাম বলে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে কখনো করতে চান না। যদি এটা হয় তাহলেই কিন্তু এটা ইফেক্টিভ ফিডব্যাক হবে না। যেহেতু আপনারা সবাই ট্রেনার হবেন, আপনার লার্নারদের কাছ থেকে অবশ্যই যেন ফিডব্যাকটা নিতে পারেন, এটা মাথায় রাখবেন। ফোকাস অন অবজারভেশনস রাদার দেন ইনফারেন্সেস। আচ্ছা, এটা কি আপনাকে কিন্তু অবজার্ভ করা লাগবে। কি অবজার্ভ করবেন? আপনি আপনার লার্নারের কাছ থেকে যখন নিচ্ছেন, কি নিচ্ছেন? ফিডব্যাকটা নিচ্ছেন না?
আপনাকে ফিডব্যাকটা যখন আপনি নিচ্ছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ফিডব্যাকটা নেওয়ার জন্য মানে আপনি যখন নিচ্ছেন তার উদ্দেশ্যই হচ্ছে কি খুব ক্লিয়ার যে আপনি নিজে ইমপ্রুভ করতে চাচ্ছেন, ঠিক আছে? সো এখন যখন আপনি নিজে ওটা নিজের ইমপ্রুভমেন্টের জন্য চাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনাকে কিন্তু সে যেভাবে বলছে সেটার জন্য অবজার্ভ করবেন। এমন যেন না হয় যে আপনি তার কথা শুনে লাইক আপনার কাছে মনে হলো যে কি বলে আপনি খুব তাড়াতাড়ি হচ্ছে যে উনি আমাকে খারাপ বলেছে, এরকম যেন না হয়। আপনাকে যখন কিনা হচ্ছে কেউ একটা ফিডব্যাক দিচ্ছে তার মানে আপনি অবজার্ভ করবেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে সে এটা অবজার্ভ করেছে বলেই তো হচ্ছে সে আমাকে বলেছে, তাই না? কিন্তু এমন যদি হয় যে আপনি মনে করছেন হচ্ছে আহ উনি আমাকে বলেছে, কেমন যে আমাকে এই কথাটা বললো, সে নিজে আমার সম্পর্কে কিছু জানে না কিন্তু সে আমাকে এই কথাটা বললো, এইটা হচ্ছে কি আপনি কোন তাড়াতাড়ি হচ্ছে অনুমান করে ফেলছেন যে সে আপনাকে খারাপ ভেবেছে। সে খারাপ ভাবেনি, সে আপনাকে অবজার্ভ করেছে যে সেদিনকে আপনি এই জিনিসটা করেছেন এটা ঠিক হয়নি, ঠিক আছে? So, এইটা হচ্ছে বিষয়টা। আহ আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে আপনাকে ফিডব্যাকটা দিচ্ছে সে কেন ফিডব্যাকটা দিচ্ছে। যেমন মাঝে অ্যাসেসমেন্ট আমরা যেহেতু ম্যাক্সিমাম সময় অ্যাসেসমেন্টে যাওয়া হয়, আর এখনকার অ্যাসেসমেন্ট গুলোর হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম সময় আপনাদের কলিগদের সঙ্গে একটু কথা বলে দেখবেন যারা কিনা খুব ভালো অ্যাসেসর হিসেবে কাজ করে তাদের কিছু এথিক্স আছে। ওই ইথিক্যাল জায়গাগুলোতে না তারা সহজে ছাড় দেয় না। তো এখন অ্যাসেসমেন্টের সময় যে সপ্তাহে যে কেউ যাবে না নতুন কিছু এক্সপিরিয়েন্স করে আসে। তো মাঝে হচ্ছে আমার এক কলিগ গিয়েছিল, আমি ইনসিডেন্টটা না বলি, তো বিষয়টা হচ্ছে ওনার একটা ভুল হয়েছে। তো উনি নিজেই আমার সঙ্গে গল্প করতে করতে বলছে যে উনি একটা এরকম জিনিস করেছে, বাট উনি ওই জিনিসটা আমাকে শেয়ার করছিল, ওনার যে ভুল হয়েছে ওটা উনি রিয়েলাইজ করতে পারেনি। এখন বিষয়টা মনে হয়েছে আমি বললাম যে এই জিনিসটা কেন করলেন না, মানে এই জিনিসটা কেন করলেন, এটা তো ভুল হয়েছে, আমরা অ্যাসেসর তো জানি এই জিনিসটা। আমি কিন্তু তাকে কারেক্ট করার চেষ্টা করিনি। আমার বলার উদ্দেশ্য কি ছিল যে এই জিনিসটা সম্পর্কে কিন্তু বাইরে কথা হবে, যেটা আপনি করে এসেছেন এটা কিন্তু ইথিক্যাল না। তো বাইরে যখন কথা হবে তো জিনিসটা তো এটা আপনার জন্য খারাপ না। আমি জাস্ট কিন্তু এতটুকুই বলেছি তাকে, যেটা ঠিক না। আচ্ছা যখন কিনা এই জিনিসটা বললাম আমি তো খুব টোনটা একদম খুবই আমি যেভাবে আপনাদেরকে বলছি একদম এক্স্যাক্টলি এইভাবে বলেছি। উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমি অলরেডি বাইরে তার কথা এই কথাটা যেটা কিনা সে আমার সাথে শেয়ার করছে অলরেডি বাইরে থেকে আমি শুনেছি যিনি এই জিনিসটা করেছে। তো এখন আমি যদি তাকে বলতে যেতাম, বিকজ আমার কাছে মনে হচ্ছে উনি ইজিলি ওটা নিত না। যখন উনি আমাকে শেয়ার করছে দ্যাট টাইম হচ্ছে আমি ওনাকে থামিয়ে বললাম যে এটা ঠিক করেনি, তো বাইরে গেলে তো এই জিনিসটা সবাই জানবে, এটা নিয়ে কথা বলবে। তো সে যখন কিনা মানে আমি জাস্ট বলে তারপর আর কোনো নর্মালি ওনার সাথে কথা বলে দেন হচ্ছে ফোনটা রেখেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি কিন্তু একটা ফিডব্যাক দিয়েছি, ঠিক আছে? আমাকেও ম্যাক্সিমাম সময় অনেকে অনেক ফিডব্যাক দেয়। তো এখন আমি কিন্তু ইজিলি নিই এটা, আর বাকিরাও যে নিবে না বা নিবে এটাও কিন্তু আমি এক্সপেক্ট করি না। বাট আমার কাছে তখন মনে হচ্ছে যেহেতু আমি বাইরে থেকে শুনেছি, এটা তো আমি এখন বলতে পারছি না তাকে আমি বাইরে থেকে শুনেছি, তো আমি কিন্তু জাস্ট তাকে পয়েন্ট আউট করে দিলাম যে এই জায়গাটাতে কিন্তু জিনিসটা না করলেও হতো। তো সে যখন আরেকজনের সাথে শেয়ার করেছে তার কাছে মনে হয়েছে যে আমি তাকে চার্জ করেছি, ঠিক আছে? তো আমার কাছে তখন মনে হলো কাউকে যখন আপনি অ্যাডভাইসও দিতে যাবেন মানুষ বুঝেও দেওয়া উচিত কে আপনাকে মানে ওটাকে ফিডব্যাক আকারে নিচ্ছে আর কে ওটাকে অফেন্ডেড ফিল করলো লাইক আপনি তাকে চার্জ করছেন। এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা থিন লাইন আছে। তো যে মানুষটা বুঝবে না বেটার হচ্ছে না দেয়া। ওই দিনকে আমি ওই জিনিসটা লার্নিংটা নিয়েছি, বুঝছেন? তো এই জন্য বললাম যে এখানে আমার সে সে যদি চেতো সে কিন্তু অবজার্ভ করতে পারতো যে আমি তার এই বিষয়টা কিন্তু তার কাছ থেকে শুনে অবজার্ভ করে তাকে বলছি। আমি না বললেও পারতাম ওটা, বাট আমি তার বেটারমেন্টের জন্য বলছি, যেহেতু বাইরে আমি অলরেডি শুনেছি যে সেই ভুলটা করে এসেছে, বাইরে কথা হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে? তার কাছে কিন্তু এই জিনিসটা মনে হয়েছে। সেই জন্য বললাম যে আপনারা যখন কারো কাছে ফিডব্যাক পাচ্ছেন সবার আগে চিন্তা করবেন ওরে বাবা এই মানুষটা অ্যাটলিস্ট বলছে, তার ইন্টেনশন কি দরকার নেই, আপনি তো জানতে পারলেন অ্যাটলিস্ট তার কাছ থেকে, ওইটা অবজার্ভ করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট সে আমার সম্পর্কে এই জিনিসটা ভালো একটা জিনিস বলেছে। আমি কিন্তু সবসময় আমার ফিডব্যাক যখন কেউ বলে আমি খুব মনোযোগ সহকারে শুনি, আমার সিনিয়র হোক আমার জুনিয়র হোক যে বলে না কেন আমি চেষ্টা করি ওই ফিডব্যাক অনুযায়ী যেন আমি পরবর্তীতে কাজ করতে পারি। আচ্ছা এরপরে কি বলছে যে শেয়ার আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন রাদার দেন গিভ অ্যাডভাইস। আপনি আপনার আইডিয়া বা ইনফরমেশন গুলো হচ্ছে শেয়ার করবেন,
যখন কিনা ফিডব্যাক দিচ্ছেন বা নিচ্ছেন, কিন্তু কোনোভাবে অ্যাডভাইস দিতে চান না। আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি বলবেন যে আপনার এই জায়গাটা তো ভুল ছিল, যেটা আমি করার চেষ্টা করছিলাম যে এটা কিন্তু ভুল ছিল, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম, নাথিং এলস। আর তার কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি তাকে চার্জ করেছি, মানে বিষয়টা হচ্ছে যে ইটস লাইক আমি তাকে অ্যাডভাইস করার চেষ্টা করেছি, বাট আমি এরকম কিছু করিনি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে যখন ফিডব্যাকটা দিবেন তখন সেটা ইফেক্টিভ হবে। আমার ক্ষেত্রে হয়নি, বাট আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে যে ফোকাস অন এক্সপ্লোরেশন অফ অল্টারনেটিভ রাদার দেন অ্যান্সার্স অর সলিউশন। আচ্ছা, ফোকাস করতে হবে কি, যে যখন কিনা হচ্ছে এই যে ফিডব্যাকগুলো আমরা নিই না, মানে কি এটার জন্য কোনো সলিউশন থাকে, অর্থাৎ আপনি যখন আমাকে ফিডব্যাকটা দিচ্ছেন, আমি যেন ওটার সলিউশন করে পরবর্তীতে কাজে লাগাতে পারি, এমন যেন না হয় আমি আপনার পরে রাগ হয়ে গেলাম। ঠিক আছে, তো ফিডব্যাকের উদ্দেশ্য যেন থাকে কি, যেন এটার সলিউশনটা বের করা যায়। ঠিক আছে, এরপরে কি হচ্ছে ফোকাস অন আ ভ্যারাইটি অফ প্রসিডিউরস অ্যান্ড মিনস অফ অ্যাকমপ্লিশিং পার্টিকুলার গোল। ওই যে আপনি যে ফিডব্যাকটা দিচ্ছেন বা নিচ্ছেন, এটার যেন অবশ্যই একটা গোল থাকে। আপনি যাকে দিচ্ছেন আপনার দেওয়ার উদ্দেশ্যটা কি, যে সে যেন নিজের এই জিনিসটা মাথায় রেখে পরবর্তীতে কাজ করতে পারে। আর আমি যখন আপনার কাছ থেকে নিচ্ছি আমার জন্য মাথায় থাকে যে পরবর্তীতে আমি এই ভুলটা না করি, আমি যেন অবশ্যই এটাকে ইমপ্রুভ করে পরবর্তী সেশনের আগে নিজেকে তৈরি করে ফেলতে পারি। তো এই প্রসেসটার উপরেই কিন্তু কি আমাদের ফোকাস করতে হবে। গোলটা কি, আমাকে নিজের ইমপ্রুভ করা লাগবে নিজেকে। ফোকাস অন দ্য ভ্যালু ইট মে হ্যাভ টু দ্য লার্নার। এখানে একটা জিনিস হচ্ছে, যখন কিনা হচ্ছে লার্নারের কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছেন, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমি সবসময় মনে করি আমার লার্নার কাছ থেকে যে ফিডব্যাকটা আমি পাই ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। একটা সেশন শেষ করার পর একটা ফিডব্যাক একজন ট্রেনারের জন্য ইটস এ গিফট। লোকজন অনেক সময় হচ্ছে এই জিনিসগুলো বুঝে না, বাট আমার কাছে মনে হয় যে আমার লার্নার যখন আমাকে একটা কথা বলছে, সেটা যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় ওটার ভ্যালিউটা আমার কাছে অনেক বেশি। ঠিক আছে, অনেকের কাছে গিফট বলে না, যে গিফট যখন পায় অনেকে গিফটটাকে পেয়ে অনেক খুশি হয়, বাট আমি যখন গিফটের সঙ্গে কোনো একটা নোট পাই আমি ওটাতে বেশি বেশি, মানে আমার কাছে মনে হয় ওই নোটটার ভ্যালু আমার কাছে অনেক বেশি, কারণ সে এফোর্ট দিয়ে ওই জিনিসটা আমার জন্য লিখেছে। নানা প্রকার হতে পারে যে গিফটটাও তো সে দিয়েছে দিয়েছে ডিফারেন্ট, অবশ্যই ওটা একটা বিষয়, ওটা আমার জন্য একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ছোট জিনিসটা যেটা উনি এফোর্ট দিয়ে লিখেছে। তো এই যে জিনিসগুলো না, এগুলো অনেকে বুঝতে পারে না। তো যখন কিনা আমরা যখন কিনা ফিডব্যাকটা দিব বা আমরা নিজেরা যখন ট্রেনার হব, ট্রেনার হওয়ার পরে আমরা আমাদের লার্নারদের কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছি, অবশ্যই যেন এই জিনিসগুলো মাথায় রাখি। এটা আমাদের নিজেদের বেটারমেন্টের জন্য, অন্য কারোর জন্য না। ঠিক আছে, যদি আপনি মনে করেন নিজেকে আপনি প্রতিনিয়ত ইমপ্রুভ করবেন অ্যাজ আ ট্রেনার। আচ্ছা, আরো এখানে আরো কিছু বিষয় আছে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ফিডব্যাকটা যেন অবশ্যই স্যান্ডউইচ মেথডে হয়। এখানে ফিডব্যাক ট্রেনিং এর ক্ষেত্রে হোক, অর্থাৎ ট্রেনারকে দেওয়ার ক্ষেত্রে হোক, বা অ্যাসেসর যখন কিনা এসএসসি কে দিবে সেটার ক্ষেত্রে হোক, সব সময় ফিডব্যাকটাকে এমন ভাবে দিতে হবে যেন স্যান্ডউইচ মেথডে হয়। সেটা কেমন, অর্থাৎ আপনি নেগেটিভটা আগেই যদি বলে ফেলেন তাহলে কোনো ইয়ে থাকবে না, আপনাকে শুরু করতে হবে পজিটিভটা দিয়ে। পজিটিভটা বলার পরে তারপরে নেগেটিভটা বলেন। ঠিক আছে, দেখবেন ওটা বেশি কাজে লাগবে। আপনি তার যখন কিনা হচ্ছে অনেকগুলো প্রশংসা করলেন, তার নিশ্চয় সব জিনিস খারাপ ছিল না, তাই না? আপনি তাকে হচ্ছে তার ভালো জিনিসগুলো হচ্ছে তুলে ধরলেন আগে, এরপরে হচ্ছে তাকে তার নেগেটিভ যে প্রবলেমগুলো ছিল যে প্রবলেমগুলো নিয়ে বললেন, এবং শেষ করলেন কিভাবে, আপনি বললেন যে কোনো বিষয় না, এগুলো তুমি একটু আরেকটু কাজ করো, আপনি যদি আরেকটু কাজ করেন দেখবেন আপনি সামনে অনেক ভালো কাজ করতে পারবেন। দিস ইজ দ্য থিং। সো ফিডব্যাকটা অবশ্যই স্যান্ডউইচ মেথডে হবে। সেটা আমরা যখন কিনা ট্রেনারকে দিচ্ছি বা অ্যাসেসর হচ্ছে আমার এসএসসি কে দিচ্ছে, ফিডব্যাক অবশ্যই যেন স্যান্ডউইচ মেথডে হয়।
আচ্ছা, এই যে ফিডব্যাক যখন রিসিভ করছেন, অবশ্যই পরবর্তীতে এই জিনিসগুলো মাথায় রাখবেন। অর্থাৎ ফিডব্যাক রিসিভ করার পরে অবশ্যই তাকে থ্যাংক ইউ বলবেন, এবং সে যে অনেস্টলি হচ্ছে আপনাকে, অনেস্টির সাথে আপনাকে ফিডব্যাকটা দিয়েছে, এই ফিডব্যাকটার জন্য না আপনি তাকে অবশ্যই থ্যাঙ্কস বলবেন। এটা এটা অনেক বড় একটা বিষয় ছিল যে সে এটা অবজার্ভ করেছে। আপনার ট্রেনিং যখন আপনার সেশনে আছে, সে যখন আপনাকে অবজার্ভ করেছে, আপনাকে তার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেছে, এটার জন্য অবশ্যই তাকে থ্যাঙ্কস বলবেন। দেন হচ্ছে কি, ভ্যালিউ দ্য কমেন্টস। সে যে কমেন্টসটা দিল এটাকে অবশ্যই ভ্যালু করবেন, এবং নিজের মধ্যে কিভাবে ওটাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন আনা যায়, এই বিষয়টাও যেন পরবর্তী সেশনের আগে আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারেন, এটাও মাথায় রাখবেন। এরপরে কি আছে যে রিফ্লেক্ট অন দ্য ফিডব্যাক অ্যান্ড মেক আ ডিসিশন অ্যাবাউট এনি ফলো আপ অ্যাকশন। অর্থাৎ ওই ফিডব্যাকটা যে নিলেন, নেওয়ার পরে কি আপনি ডিসিশন নিলেন যে আগামীতে হচ্ছে আমি এটার উপরে কাজ করব। এটা যেন আপনার ওই ফিডব্যাকটা যেন আপনার মধ্যে চেঞ্জটা নিয়ে আসে, বিকজ ফিডব্যাক অলওয়েজ বেটারমেন্টের জন্য হয়, কখনো কোনো খারাপের জন্য হবে না। দেন হচ্ছে if it is an important issue, act immediately or at least set up a plan to deal with it. যখন কিনা আপনাকে কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে বলছে না, সাথে সাথে ওই বিষয়টা নিয়ে কাজ করবেন, এবং কিভাবে হচ্ছে ইমিডিয়েটলি ওই বিষয়টার উপরে কাজ করা যায়। যদি সেটা সম্ভব না হয়, দেখা গেল আপনার ব্যাক টু ব্যাক সেশন চলছে, আপনাকে তো প্ল্যান করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি একটা প্ল্যান করে ফেলবেন যে কিভাবে হচ্ছে কাজটা পরবর্তীতে আপনি করতে পারেন, বিষয়টা যেন আবার ভুলে না যান। কারণ ব্যাক টু ব্যাক যেহেতু আমরা ট্রেনাররা ট্রেনিং দিতেই থাকবো, আমাদের ইমপ্রুভমেন্টের এই জায়গাগুলো কিন্তু আমাদের কাজ করা লাগবে। নেক্সট কি আছে যে বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রোল মডেল ফর ইউর লার্নার্স। আপনার লার্নারদের জন্য যেন আপনি একজন রোল মডেল হতে পারেন, যে কিনা হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্কিপ চলে গিয়েছিল, আসছে আবার। ও আচ্ছা। সো আপনি যেন আপনার লার্নারদের জন্য একজন রোল মডেল হতে পারেন, এই জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে। সো নিজেকে অবশ্যই প্রতিনিয়ত কি চেঞ্জ করতে হবে। পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা তো আর মানে না যে জন্মগতভাবে ট্রেনার হয়ে আসিনি, তাই না? ট্রেনিং দিতে দিতেই কিন্তু এই জিনিসগুলো ঠিক হবে। আমার যে মেন্টর, উনি অনেক বছর ধরে ট্রেনিং দিচ্ছে। তো ওনার ট্রেনিং এর সঙ্গে আমার কাছে মনে হয় যে অনেক সময় হচ্ছে আমাকে ফিডব্যাক যখন দেয় অনেকে যে আমার ট্রেনিং ভালো, তো আমার কাছে মনে হয় যে মানে আমি ওই ফিডব্যাকটা ডেফিনেটলি নিই। নেওয়ার পরে বিষয়টা হচ্ছে কি, আমি কম্পেয়ারও করতে যাই না। আমার কাছে মনে হয় যে আমি নিজেকে যতই ইমপ্রুভ করি না কেন, বাট আমার ট্রেনারের মতন মানে আমার মেন্টরের মতন মনে হয় আমি কখনোই হতে পারবো না। বিকজ ওনার যে পেশেন্স বা ওনার যে হচ্ছে দ্য ওয়ে উনি এক্সাম্পল দিয়ে হচ্ছে ট্রেনিংগুলো ডেলিভার করে, আমি এখনো ওই রাস্তায় ঠিক মতো মানে আমি চেষ্টা করি, বাট আমার কাছে মনে হয় যে আমার আর একটু ওয়ার্ক করা লাগবে এগুলোর উপরে। সো এটা আমার মাথার মধ্যে অলওয়েজই কাজ করে, কারণ আমি যেহেতু ওনাকে দেখি, সবার কাছে মনে হয় না ম্যাম আমি আপনার ট্রেনিং বুঝি। অবশ্যই আপনারা বুঝেন, ঠিক আছে, এখানে অনেকেই থাকবে বুঝবেও না, ঠিক আছে, কিন্তু আমার টার্গেট কিন্তু যারা বুঝছে তারা না। যারা বুঝছে আলহামদুলিল্লাহ ফর দ্যাট, যারা বুঝতে পারছে না আমার টার্গেট কিন্তু তারা। কারণ সে বুঝতে পারছে না, নিশ্চয়ই আমার ডেলিভারিতে কোনো একটা সমস্যা আছে, আমাকে সেটাতে ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফিডব্যাক, আর তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট নেই। শুধু একটা জিনিস বলে রাখি, অনেকে এটার সম্পর্কে আইডিয়া নেই। আমরা সেলফ ইভ্যালুয়েশন ফর্মের থ্রুতেই কিন্তু আমাদের লার্নারদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে থাকি। তো এটা জাস্ট হচ্ছে একটা ফর্মেট, অনেকে হচ্ছে এই জিনিসটা জানে না। তো আমি এই জন্য চিন্তা করলাম যে এটা তো আপনাদের মডিউলে আছে, তো এখানে একটু রেখেছি। আপনারা শুধু সেলফ ইভ্যালুয়েশন ফর্ম দিয়েও যদি সার্চ করেন, দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন ফর্ম এসে যাবে, যেখানে কি আপনি আপনার ট্রেনিং রিলেটেড কিছু কোশ্চেন করছেন, ঠিক আছে, এবং ইয়েস নোর অপশন দিলেন, কমেন্টস দিলেন। আপনার লার্নাররা হচ্ছে আপনি এখানে কোনো নাম দিবেন না। ফর্মটা যখন করছেন শুধু ট্রেনিং ইভ্যালুয়েশন ফর্ম দিয়ে এভাবে হচ্ছে দিয়ে দিবেন লার্নারদের কাছে। বিকজ আপনার কাছে যখন ওটা ব্যাক করবে, আপনার কাছে কিন্তু শুধুমাত্র ইয়েস আর নোর অপশন আছে, আর কমেন্টসে কিছু লেখা থাকবে। কে দিয়েছে এটা কিন্তু আপনার মানে কোনোভাবে হচ্ছে আপনি জানতে পারলেন না। আবার যে লার্নার আপনাকে ফিডব্যাকটা দিচ্ছে, তাহলে দেখবেন কি সে হচ্ছে ইজিলি দিতে পারবে, তার ভয় কাজ করবে না, কারণ ওখানে তো নাম নেই, ঠিক আছে।
সো এই হচ্ছে ট্রেনিং ইভ্যালুয়েশন ফর্ম, যেটা অবশ্যই হচ্ছে আমরা যখন সেশন কমপ্লিট করব এই ইভ্যালুয়েশনটা যেন আমরা করি। আর ট্রেনিং ইভ্যালুয়েশনের পরে অবশ্যই হচ্ছে লার্নারদেরকে তো আমরা রেডি করবই। সেটা কিসের মাধ্যমে? যে তারা অ্যাসেসমেন্টে, অর্থাৎ অ্যাসেসমেন্টের জন্য তারা প্রিপেয়ার কিনা। যখন কিনা তারা প্রিপেয়ার হয়ে গেল, তাহলে কি আমাদের ওই যে অ্যাকশন প্ল্যানটা নেওয়া লাগবে। সেই অ্যাকশন প্ল্যানটা কি? যে এই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে ইটস লাইক সার্কেল, ঠিক আছে? যে আপনি ওই যে অ্যাজ এ ট্রেনার যখন কিনা এই যে ফিডব্যাকগুলো নিলেন না, তো নিজেকে ডেভেলপ করবেন না, ঠিক আছে? সো নিজেকে ডেভেলপের ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? প্ল্যান করা লাগবে, ওটাকে নিজের প্রতি ওয়ার্ক করা লাগবে, এবং সেই জিনিসটা যেন আপনার বিহেভিয়ারে চেঞ্জ হয়, সেটা যেন রিফ্লেক্ট করে, এবং কি এই জিনিসটা সার্কেল আকারে কি প্রতিনিয়ত ঘুরতে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেনিং সেশন আপনি ফিডব্যাক পাচ্ছেন, এবং সেটার জন্য কি একটা প্ল্যান রেডি হয়ে যাবে যে কিভাবে এটা কাজে লাগানো যায়। এই হচ্ছে আপনাদের আজকের সেশন। আপনাদের আজকের সেশন ছিল হচ্ছে আপনাদের ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং, এটার উপরে, ঠিক আছে? স্লাইড আমি অলরেডি দিয়ে দিয়েছি। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারেন। ম্যাডাম, জি স্যার। আচ্ছা, এর আগে মনে হয় একটা স্লাইড ছিল, ওই যে প্রেজেন্টেশন বানানোর স্লাইড, হুম। ওটা আমরা কি টপিকের উপর প্রেজেন্টেশন দিব? ওইটা ওই যে কিভাবে? সেশন প্ল্যান, ওটা আমি বলে দিব। তো ওই যে সেশন প্ল্যান 2 নাম্বারটা করেছেন না, জাস্ট হ্যাঁ ওই হ্যাঁ। সেশন প্ল্যানে যা আছে না, আপনার এই ট্রেনিং সরি আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও তাই থাকবে। ও আচ্ছা। ওই সেশন প্ল্যানে যা থাকবে, ওই যে লিখেছেন না গেট অ্যাটেনশন কিভাবে করবেন, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশনে 2টা কোশ্চেন রাখতে বলেছি না, যে আগের সেশনে কি পড়ালেন, জাস্ট ওই একটা স্লাইডে হচ্ছে ওই শুধুমাত্র ওই ইনফরমেশনই থাকবে, আর কিছু না। এটা নিয়ে এত ওয়ারিড হয় না স্যার, আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আর আজকে কি এভিডেন্স নিয়ে কোনো কথা হয়েছে? আচ্ছা, আমি ওই যে আপডেটটা নিয়েছি, আপনি মনে হয় সেশনে জয়েন করেছেন, একটু দেরি করে না? না, আমি প্রথমে একবার জয়েন করছিলাম, পরে আবার কেটে গেছে, এটা আমি খেয়াল করি নাই, মানে একটু কাজ করতেছিলাম, পরে আবার জয়েন সেটা করছি। হচ্ছে ওই যে ইয়ে এভিডেন্সের কথা আমি জিজ্ঞাসা করেছি কত দূর হয়েছে, আপনার কত দূর হয়েছে একটু বলেন, হয়ে গেল। আমার মোটামুটি সবই হয়েছে, শুধু ওই যে সেশন প্ল্যান ম্যাট্রিক্স একটা আছে না, প্ল্যানিং ম্যাট্রিক্স। প্ল্যান ম্যাট্রিক্স, এইখানে কিছু কাজ বাকি আছে। আচ্ছা, কোশ্চিন গুলা দিয়ে, মানে ওই কোশ্চিনের যে স্টেপ গুলা, এটা করতে বাকি আছে। আচ্ছা, গুড, অসুবিধা আচ্ছা, নেই। সবটা শেষ করে একদিন যখন আমরা ফিজিক্যালি ক্লাস করবো, তখন তো আপনি একবার চেক করবেনই যে ও ভুল ত্রুটি। তখন না স্যার, তার আগেই আমি একবার চেক করব। ওখানে আচ্ছা। হচ্ছে আমার 2 নাম্বার না 3 নাম্বার চেকিংটা হবে, যেটা কিনা হচ্ছে একটা ফাইনাল ফিডব্যাক যাবে। পরদিন হচ্ছে যেহেতু আপনারা প্রিন্ট আউট করবেন ওটাকে একদম ফাইনাল, তার আগে হচ্ছে আমি ওই তখন হার্ড কপিতে অনেক সময় হয় না যে ভুল ত্রুটি থেকে যায়, সেটার জন্য। আচ্ছা। নর্মালি এখান থেকে কমপ্লিট করার পর থাকে না, কিন্তু তারপরে হচ্ছে 2-1 জনের বের হয়ে যায়। ওই যে যেহেতু দেখা গেল আমি যখন বলেছি তখনই সাথে সাথে করেনি, সো ওইগুলো তখন আমি সামনের দিকে একবারে ক্রস করি, তাহলে ক্রস করলে তখন মনে থাকে, তখন যে সাথে সাথে ওটা রেডি করে। তার আগে তো অলরেডি একটা ফাইনাল চেক আমি দিয়ে নিব, যেটা দিয়ে কিনা হচ্ছে আপনাদের হয়ে যাওয়ার কথা। আর যদি সেটা না হয়, তাহলে ওই যে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন নিয়ে আসবেন কপিটা, এটা ড্রাফট কপি, ওই ড্রাফট কপিতে আমি মেনশন করেই দিব, তারপরের দিন একবার ফাইনাল কপি করবেন আপনারা। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি সেশন শেষ করছি, সমস্যা নেই। ফরমেটিভ 2 কি অ্যানসার শিট দিয়েছিলেন ম্যাডাম? ফরমেটিভ 2 এর অ্যান্সার শিট না, আমার নিজেরই মনে নাই আমি কি দিয়েছি। কেউ কি একটু বলবেন আমাকে? না দিলে আমি এখন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নাই, বাট সবাই কি ইয়ে করেছেন নাকি? ফরমেটিভটা কি দিয়েছিলেন সেটা শুনি আগে। আরে আল্লাহ, ম্যাম খুব ভালো লাগলো, অনেস্টির সঙ্গে বলেছেন, কিন্তু এটা কতদিন ভালো লাগবে বলতে পারছি না। কিন্তু
এখন কিন্তু একটু পড়া লাগবে, হ্যাঁ? এটা আপনাদের নিজেদের জন্যই বলেছি কিন্তু আমি। সবাই হচ্ছে একটু নিজেদেরকে ফ্রি করেন, বেশি দিন নেই আপনাদের। ম্যাডাম আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হবে? আপনাদের যখন প্রিপেয়ার হয়ে যাবেন আপনারা তখনই আমি ডেট দিয়ে দিব। মানে স্টাডি হবে, হুম, স্টার্ট করার সময় পাচ্ছি না, মোটামুটি একটু সপ্তাহ 10 দিন হাতে নিতে হবে তো পড়ার জন্য। সপ্তাহ 10 দিন হাতে নেবেন তো আমি কি করব? সেই জন্য জিজ্ঞেস করছি ম্যাডাম। সপ্তাহ এটা 10 দিন পাবেন না সময়, এখনই পড়েন। আচ্ছা আমি একটা কাজ করি, আজকে একটা মডিউল শেষ হয়েছে, রাইট? কালকে আমি একটা সেশন অফ রাখি। কাজ করবেন তো, নাকি আমি শেষ করে দিব? আমার কিন্তু হাতে সেশন আছে আর 2টা। কি কাজ করবো ম্যাডাম দিন? যদি কাজ করেন তাহলে আমি দিব, ঠিক আছে? কারণ আমার গ্রুপে সেটা দেয়া লাগে। আর দেখা গেলো আজকে যারা সেশনে জয়েন করে নাই, কালকে জয়েন করার জন্য সবাই কিন্তু দৌড়াবে, দেখবে আমি সেশন নিয়ে নিই। এটা নিয়ে একটা প্রবলেম। কোন কাজ করব, মানে এভিডেন্সের কাজ না কি? অবশ্যই আপাতত এভিডেন্সটা শেষ করলেন আপনারা বাকি কাজ করবেন ম্যাম। এভিডেন্সটা আমি বলেছি না, ডকুমেন্টেশনের কাজ সবার আগে শেষ করে ফেলেন, সো দ্যাট আপনাদের জন্য কি হবে যে আপনারা নিজেরা কিন্তু ঠান্ডা মাথায় একটু পড়া শুরু করতে পারলেন। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমার ফিজিক্যাল সেশনে যাওয়ার আগে আপনাদের ডকুমেন্টেশন ডান হলে, প্রেজেন্টেশন ডান হলে, আপনাদের পড়া যদি 50%ও হয় কমপ্লিট, খেয়াল করেন 5 দিনে আপনাদের 100%-এ যেতে বেশি সময় লাগবে না। কিন্তু যদি আপনারা এখান থেকেই হচ্ছে 50%ও না 0% নিয়ে যান হচ্ছে আমার সেশনে, এটা কিন্তু বেশি দূর আগাবে না। এটা আপনাদের জন্য বলছি। পড়া কিন্তু আমি চাচ্ছি এখনই শুরু করতে হবে। তার মানে কি আপনাকে ডকুমেন্টেশনটা শেষ করা লাগবে। আপনারা অনেক স্লোলি আগাচ্ছেন কিন্তু। আপনারা যদি এত স্লোলি আগান তাহলে কিভাবে হবে? অ্যাসেসমেন্ট বসা লাগবে না? আমি সেশন শেষ করে দিলাম, বসা লাগবে, ঠিক টাইম আছে? দেন ম্যাডাম, কাজ করবো একদিন টাইম। সমস্যা নাই, আমি দিচ্ছি। এই জন্যই আমি বললাম যে আমার যেহেতু সেশন কম আছে, তো এই জন্য হচ্ছে আমি চাচ্ছি আপনারা আহ, ইয়ে করেন হচ্ছে, একটু সময় নেন, সময় নিয়ে আগে এভিডেন্সটা রেডি করেন। এভিডেন্সটা রেডি করলে হবে কি আমার জন্য একটু সুবিধা হয়, আপনাদেরকে আমি ফর্মেটিভ যেগুলো দিয়ে দিচ্ছি একটু পড়তে পারলাম। বলেন। ম্যাম আমি তো ইআইএম এর পরীক্ষা দিচ্ছি, মানে 15 দিনও হয় নাই, যেহেতু এখনো হুম, সার্টিফিকেট বেরোয়নি, সেক্ষেত্রে কি আমি মানে আমার যখন অকুপেশনটা দেয়া লাগবে, অকুপেশনটা কি ইআইএম দিয়ে করতে পারবো? পারবেন না কেন? ইয়ে আছে না, কার্স কপি আছে না? জি ম্যাম, এমনি আর কি যেটা আমাদের সমস্যা নেই। লাগবে ওটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করেন না, হয়ে তো গিয়েছে। কম্পিটেন্ট যেটা আছে ওটা দিলেই মনে হয় হবে। হুম, কোনো সমস্যা নাই। ম্যাডাম কারো যদি সমস্যা না থাকে তাহলে একদিন না দিয়ে একটা না 2 দিন দেন না। আমি আমার কোনো সমস্যার কথা বলছি না, সামনের থেকে যদি বলে আমি দিব। আদারওয়াইজ আমাকে ফোন দিতে থাকে, ম্যাম আজকে কেন সেশন বন্ধ রেখেছেন? তা আমি কি করব বলেন? এই জন্য বললাম তাড়াহুড়া লেগে যাবে। আমার কোনো যে সমস্যা নাই, আপনারা বলেন আমি সেভাবে রাখবো। আমি তো, আমার তো মাহবুব স্যার আছেন, উনি একটা ইয়ে দিয়ে দিবেন, বলবে, আমার কাজ অর্ধেক হয়ে যাবে। না না, সেটা চাই না, এখন অন্যরা কি বলছে সেটা সে মতামতের উপর ডিপেন্ড করতেছে। সেটাই আমি বললাম, আমার তো কোনো সমস্যা নাই, বাকিদের কথাই আমি শুনতে চাচ্ছি। ম্যাডাম তো আমাদের ম্যাম কি বলছেন আরেকবার একটু বলবেন, শোনা যাচ্ছে না। আপনি তো ম্যাডাম আমাদের সেশন শেষ করে দিতে পারলেই ফ্রি। হ্যাঁ রাইট, আপনি বুঝে গেছেন না ম্যাম, থ্যাংক ইউ বোঝার জন্য। বাকি কাজ তো আমাদের ম্যাডাম। এক্স্যাক্টলি, এই জন্যই আমি এতদিন ধরে আমি এটাই বলছি, এটাই কেউ বুঝতে পারছে না যে আমি শেষ করলে তো আর হবে না, আপনাদের শেষ করা লাগবে। আমাকে সেশন নিতেই বলতে আমি কিচ্ছু বলি না, আমি এই জন্য চিন্তা করছি থাক আমি চুপ থাকি। প্রথম থেকে এটাই বলছিলাম যে আমি একটু এই সময় জন্য দিই। একটু সময় দিলে আসলে পড়াও দরকার, এভিডেন্সও আছে, পড়াও আছে। রাইট, জি ম্যাডাম, টানা রিডিং দেন। সবাই কি দুই দিন, একদিন কেউ নাই তো না? আচ্ছা যদি একদিন কেউ না থাকে মাহবুব স্যার একটু গ্রুপে মেসেজ দিয়ে দিয়েন ঠিক আছে যে ম্যাডাম। আগামীকাল এবং পরশুদিন সেশন থাকবে না। 20 নেক্সট তারিখ আর সেশন 21 তারিখ। স্যার ডে মেনশন করে দিয়েন, নাহলে আবার বলবে হচ্ছে ম্যাডাম সোমবার দিন থেকে বৃহস্পতিবার সরি বুধবার পর্যন্ত বলেছে, আবার মাঝখান দিয়ে 2 দিন গ্যাপ দিয়েছে। ঠিক আছে, মঙ্গলবার বুধবার, ঠিক আছে। হ্যাঁ মঙ্গল বুধ সেশন অফ এভিডেন্সের জন্য। এভিডেন্স কমপ্লিট করে সেশনে কবে জয়েন করবে? বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার, জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো হবে, বৃহস্পতিবার দিন আমি মডিউল শেষ করে আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দিব।
প্রেজেন্টেশনের স্লাইড, যেহেতু সবার সেশন প্ল্যান রেডি, এই প্রেজেন্টেশনটা করে ফেলবেন, দেন শুক্র শনি অফ রাখলাম, তারপর আবার রবিবার দিন একটা সেশন রাখলাম, এটা ভালো হবে। জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ সবাই প্লিজ রিকোয়েস্ট একটু সময় ফ্রি হন প্লিজ। আর আপনাদের ডকুমেন্টেশন কাজটা কয়জন আছে দেখি একটু, যারা আছেন প্লিজ একটু আপনারাও যদি এগিয়ে যান, বাকি যারা যে কোথায় আছে খুঁজে পাচ্ছি না তাদেরকে আমার একটু সময় দিতে সহজ হবে। হ্যাঁ, আপনারা একটু নিজেদেরকে একটু সময় দিয়ে এভিডেন্সটাকে রেডি করেন। আপনারা রেডি হলে আমি অ্যাটলিস্ট কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট গুলো দিয়ে দিতে পারবো, সো দ্যাট যেন আপনারা পড়ে ফেলতে পারেন। যদিও আমি আজকে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এখনই দিব গ্রুপে। আচ্ছা, সবার আগে ফর্মেটিভ 2 যেটা আছে ওটার অ্যান্সার শিট দিয়েছে, এখনই সবাই নিয়ে নেন আগে, কারণ আমি নেক্সটটা দিব। সবাই নিয়ে আমাকে একবার করে বলবেন যে নিয়েছেন কিনা। মানে কি সেশন ম্যাডাম 2 দিন অফ থাকবে, কালকে পরশু দিন? জি জি ম্যাম, 2 দিন থাকবে অফ এভিডেন্স করার জন্য। হ্যাঁ, জি সবাই ম্যাম। বলেছে তাই। নিয়েছি ম্যাডাম। ওকে, 3 নম্বরটা দিই। কালকে কি খাবেন, মাংস না মাছ? সবাই নিয়েছেন? বাকি ম্যাম তো বললো, বাকিরা কি নিয়েছেন নাকি? আলু দিনা পেঁপে দিয়ে। জি ম্যাম নিয়েছি। হ্যাঁ? ম্যাম আমার এভিডেন্সটা পেঁপে দিয়ে দেব খেয়ে দেখছেন? যদি দিলে। স্যার একবারে জাস্ট কমপ্লিট করে ফেলেন, একটা রাফ কমপ্লিট করে ফেলেন, আমি দিলাম না। জি ঠিক জি আছে? আমি মানে দেন আমাকে মোটামুটি পাঠিয়ে দিন। ম্যাম আমার একটু এভিডেন্সটা একটু দেখাইতাম, আমার এটা এক জায়গাতে একটু কমপ্লিট করে আমাকে তারপরে দিয়ে দেন, ঠিক আছে? দেখানোর দরকার নেই। তাহলে একটা প্রশ্ন ছিল, জাস্ট এক জায়গায় একটা বুঝতেছিলাম না কোশ্চেন কেমন কাজ আছে। স্যার আপনি বলবো হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই, আমি সেশন শেষ করে নাকি এখনই বলবো? বলেন, আচ্ছা বলেন। স্যার সমস্যা নেই, আপনি আমাকে পার্সোনালি ফোন দিন, সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে ফর্মেটিভ তো এটার কোশ্চেন অ্যান্সার দেখি না, মনে হয় এটা রেডি করা হয়নি। ফর্মেটিভ 4 দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ফর্মেটিভ 4 দিয়ে দিচ্ছি। ম্যাম ফর্মেটিভ 3 দেওয়া হয়নি কিন্তু। না আমি জানি স্যার, 3 এর কোশ্চেন অ্যান্সার রেডি করা নেই আমার, ওই জন্য 4 দিচ্ছি, সমস্যা নেই। 4 যে দিব, হ্যাঁ 4 এরই আছে। 4 এর কোশ্চেনের পিডিএফ করা লাগবে। আচ্ছা 4টা দিয়ে দিচ্ছি আমি এখনই। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু নিয়ে নেবেন, কেউ এখনই যে ঘুমায় পড়েন না, কোশ্চেনটা নিয়ে নিন, তারপরে যে হচ্ছে আলাদা করে রেখে তারপর আপনারা যে সবাই শুয়ে পড়েন। আমি সেশনটা এখন ক্লোজ করে দিচ্ছি, আমি একটু পিডিএফ করে তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট ফর্মেটিভটা সবাই ক্লিয়ার আই থিঙ্ক না? ওকে, তাহলে আসসালামু আলাইকুম, আজকের জন্য এখানে সেশনটা শেষ করলাম আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।